সুহেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আমি তো করছেন ভাই? ক্লাসে ঠিকমতো জয়েন করতে পারলাম, ভালো লাগতেছে। হ্যাঁ, আমার এখানে তো কারেন্ট ছিল না। আমি মোবাইল থেকে জয়েন করলাম, আর ওয়েবসাইটে তো এরর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, ম্যাম লিঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ, আমিও তো লিঙ্ক থেকে ঢুকলাম। ভালো তো আমাদের আছেন? গত 4 দিন আগে সামনে দিয়ে হয়ে গেছিল যে আমাদের যে ওয়াইফাই লাইনের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছিল, তো কালকে রাত্রে 3টার সময় দিছে কানেকশন আসছে, কি করতে পারলাম না, অ্যাসাইনমেন্ট করতে পারিনি। হ্যাঁ, একটু প্রবলেম দিচ্ছে। আমাদের কারেন্ট একবার আসছে, একবার যাচ্ছে, এরকম করতেছে। ও, ক্লাস আপনাদের শুরু। প্র্যাকটিস কেমন চলতেছে ভাই? জি বলেন। প্র্যাকটিস কেমন চলতেছে আপনাদের? শুনতে অসুবিধা হচ্ছে, জোরে বলবেন। বললাম যে আপনাদের ওই যে ক্লাসের প্র্যাকটিস গুলো কেমন চলতেছে? হ্যাঁ। হ্যালো। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আলহামদুলিল্লাহ। বাকিদের কি খবর? সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ ভালো। উম, আচ্ছা, এখন উপস্থিতি একটু কম আপনাদের, তাই না? আমাদের তো একটা এক্সাম নিতে হবে। সেখান থেকে জানালো আপনাদের আসসালামু আলাইকুম মিস। টোটাল। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিতি আপনাদের কম। অসুস্থতা অনেকের, যেমন ইভা আপু অনেক অসুস্থ। প্লাস সিজনাল প্রবলেমে দেখা যাচ্ছে যে অসুস্থতা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো উপস্থিতি কমে যাচ্ছে। তো এখানে এক্সাম তো আমাকে নিতেই হবে। এক্সাম নিতে হবে, আপনাদের 15 মার্কের একটা এক্সাম নিব, কন্টেন্ট রাইটিং এর উপরে অনলি। ম্যাম, আমাদের তো আরেকটাই পরীক্ষা হবে মনে হয়, তাই না? না না, দুটো নিতে হবে আরো। সেখান থেকে তো আগে বলেছিল যে দুটো নিলে হবে, এখন বলতেছে না, তিনটা নিতে হবে। আরো তিনটা? মানে তিনটা বলতে আর দুটো হবে, টোটাল তিনটা। একটা তো দিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে আজকে একটা হচ্ছে আমি টপিক দিয়ে দিব আপনাদের। 15 মার্কের এক্সাম হবে, খুব বেশি না, এগুলোর উপর গড় করে সার্টিফিকেট দিবে মূলত। সো আমি ক্লাস শেষে আপনাদের অ্যাসাইনমেন্ট যেখানে ক্রিয়েট হয় আপনারা মেল পেয়ে যাবেন। একটা নিশই দিব, যে কোনো একটা নিশ, লাইক আমার নিশটা দিলাম হচ্ছে গার্ডেনিং, বা নিশটা দিলাম হচ্ছে পেট। সো অথবা আপনার নিশটা হলো হচ্ছে ক্লথিং, বা আপনার নিশটা হলো হচ্ছে ওয়েলনেস। ঠিক আছে, যে কোনো একটা নিশ দেব। নিশটা কি দেবো এখনো বলছি না। ওই নিশের উপর বেস করে আপনার ওয়েবসাইটের জন্য ব্লগ রাইটিং এর যেসব ধরনের কিওয়ার্ড আসে, প্রোডাক্ট প্রোডাক্ট বেস না, প্রোডাক্ট বেস না, ব্লগ রাইটিং রিলেটেড যে কিওয়ার্ড গুলো আসে সেই কিওয়ার্ড রিসার্চ করবেন। এবং সেই কিওয়ার্ড রিসার্চ করে আমাকে যে ফাইলটা যেভাবে রেডি করে দিবেন।
ওপেন করে নিই। লাইক হচ্ছে আমি নিশ দিলাম, হচ্ছে আপনার নিশ গার্ডেনিং। এটা সেম নিশ তো অবশ্যই সবার ক্ষেত্রেই থাকবে। তো সেক্ষেত্রে আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটা হবে হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনিং টিপস। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড সাপোজ। তো সেক্ষেত্রে কিওয়ার্ডটা হতে পারে মাল্টিপুল টু লং টেল। মাল্টিপুল মানে এখানে মিনিমাম 3 থেকে 4টা ওয়ার্ড থাকবে। তো লাইক এটা আমার কিওয়ার্ড, এবং এখানে আপনি লিখে দিবেন এটার মানে আমাকে যে ডেটাটা দিবেন এটার এমএসভি কত ছিল। লাইক এমএসভি আছে 300, এবং কেডি আছে কত, এই এই ডেটাটুকু আমাকে প্রোভাইড করবেন। লাইক কেডি হচ্ছে 25। তো এটাতে আপনি তো রিসার্চ করে একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, তাই না? এবং রিসার্চ যে করবেন আপনি অবশ্যই কি করবেন, এই দুটো জিনিস দেখবেন যে কোনটা আপনার ভ্যালু ম্যাচ করে। এই যে কিওয়ার্ডটা আপনি রাইটিং এর জন্য নিচ্ছেন বেসড অন গার্ডেনিং নিশ, এর মধ্যে কোন কিওয়ার্ড মানে যে কিওয়ার্ডটা আপনি পিক করলেন সেই কিওয়ার্ডটার এমএসভি এবং কেডি কোনটা আপনার ভ্যালু ম্যাচ করেছে, সেটা দেখে আপনি হচ্ছে এখানে আমাকে রেশিওটা দেখাবেন। দেন নিচ থেকে আপনি রাইটিং শুরু করবেন। দেন আপনার এই এটার জন্য যে টাইটেল রেডি করেছেন, এসইও টাইটেল, কন্টেন্ট রাইট করতে হবে 1500 ওয়ার্ডের। সেখানে মিডিয়া ফাইল অ্যাড করতে হবে, সাথে আপনাকে এসইও অপটিমাইজ করতে হবে। এসইও অপটিমাইজের জন্য খুব বেশি কিছু না, তাই না? শুধু টাইটেলটা এসইও অপটিমাইজড হবে এবং বডি যেটা আছে বডিটা এসইও অপটিমাইজড হবে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? এটা আপনাদের মানে আপনাদের এক্সাম থাকবে খুব অল্প বিষয়ের উপরে, 15 মার্কের নিচ্ছি। বিষয়টা কথা বলবো। হ্যাঁ বলেন। কথাটা হলো এই যে আমাদের নিচ থাকবে গার্ডেনিং, আর কিওয়ার্ড থাকবে ফ্লাওয়ার না, গার্ডেনিং কিওয়ার্ড টিপস, আমি দিব মানে কেন? হলো। কিওয়ার্ড হচ্ছে আপনি রিসার্চ করে বের করবেন, আমি এটা ফর এক্সাম্পল বললাম। কিওয়ার্ড আপনি আচ্ছা ঠিক রিসার্চ আছে করবেন, টুল আছে না আমাদের, টুলে রিসার্চ করবেন। আচ্ছা, মানে আপনার ব্যাপারটা হলো যে আমার এই যে ব্লগের যেটা আপনার H1 ট্যাগ থাকবে, মানে যেটা আপনার টাইটেল থাকবে, হ্যাঁ, ওইটার মধ্যে যে আমার যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে, এটাই বলতে এটাই বলতেছেন যে এটা এটার এই। এটা কিন্তু আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে না। আচ্ছা সেক্ষেত্রে H1 এর বিষয় আসছে না, ফোকাসিং কিওয়ার্ডের বিষয়গুলো কিন্তু এখানে আসছে না। অনলি আচ্ছা, রাইটিংটা তাহলে মানে দিলেন, সে হ্যাঁ, রাইটিং এর বিষয়টুকুই আসবে। মানে আর সেম তো আপনার ওই টাইপেরই মানে হবে, যে আমি যেই আমি টাইটেলটা মানে রাখবো, হ্যাঁ, মানে এই গার্ডেনিং টিপস করে একটা টাইটেল রাখবো, এখান থেকে আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করব, ওই কিওয়ার্ডটার এই এমএসবি কেডি এগুলি ইয়ে করে তারপর হ্যাঁ, আপনাকে দিব। সেটাই আপনাদের যে ফর্মুলা আমি শিখিয়েছি সেই ফর্মুলাতে করবেন। ম্যাম ওটা এখন তো আপনাদের জানা। হ্যাঁ, হ্যালো ম্যাম, আমরা কি কিওয়ার্ড দেব মানে নাকি কন্টেন্ট দেব? সেটা বললাম, বোঝেন নাই যে আগে তো কিওয়ার্ডটা রিসার্চ করবেন, তারপর বেস করে কন্টেন্ট রাইট করবেন, আমাকে আচ্ছা দুইটা মানে step। মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদের যেটা হ্যাঁ ভালো লাগে ওটা দিয়ে হ্যাঁ, আপনাকে তো ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে অনেক ক্ষেত্রে দিতে পারে, লাইক কিওয়ার্ড রিসার্চ একজনের কাছ থেকে করে আপনাকে দিয়েছে তুমি কন্টেন্ট রাইট করে দাও। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ওই করতে হয়, কিওয়ার্ডের উপর বেচ করে আমরা একটা হ্যাঁ কন্টেন্ট রাইটিং হ্যাঁ করবো আর হ্যাঁ, কি। নিজেরাই রাইটিং করব 1500 ওয়ার্ডস এর উপর একটা কন্টেন্ট, যে আচ্ছা ফর্মুলা আচ্ছা। দেখিয়েছি সেই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। নিশ্চয় আমরা কি এই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে কি আমরা মানে কন্টেন্টটা রাইট করবো, নাকি এই যে নিশটার উপরে ডিপেন্ড না করে না, তারপরে অবশ্যই কিওয়ার্ডটার কি? উপর। কিওয়ার্ডটা কেন রিসার্চ করছেন, আচ্ছা কিওয়ার্ডটা কেন ম্যাম রিসার্চ? সেক্ষেত্রে কি আপনাকে ওই যে এমএসবি এবং কেডি এটা দিতে হ্যাঁ হবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখবো যে আসলে আপনি কেমন কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়েছেন। জাস্ট খালি কিওয়ার্ড নিয়ে রাইটিং করে দিলে তো হলো না, অবশ্যই আপনার ভ্যালুটা নির্ধারণ করা, আপনার জানতে হবে যে কত ভ্যালুটা আপনি নিবেন, কোনটা আসলে কতটুকু ভ্যালু অ্যাপ্রোপ্রিয়েট। আমি কেজিআরটা দিলাম না আপাতত, কেজিআর দিলাম না কারণ আমি যেহেতু সময় কম দিব। তো সময় কম দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কেজিআর এর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হয়তো বা রিসার্চ করা লাগবে, রাইট ম্যাচ পেতে একটু সময় দিতে হবে। এই কারণে আমি কেজিআর এ গেলাম না, জাস্ট খালি এমএসবি এবং কেডি দেখে আপনি নির্বাচন করে দিতে পারবেন, কারণ এই ভ্যালুটাও অ্যাকসেপ্টেবল। আমরা এমএসবি এবং কেডি থেকে কিওয়ার্ড রিসার্চ করেও কিন্তু কাজ করতে পারি। অলওয়েজ যে আমাদের কেজিআর এর ফর্মুলা অ্যাপ্লাই করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় বা করি তা কিন্তু না।
ঠিক আছে, বুঝতে আচ্ছা পারছি। মিস, তাহলে আমাদের ব্যাপারটা হলো যে আমরা যেই কন্টেন্টটা রাইট করবো, আমাদের নিশ থাকবে গার্ডেনিং, হ্যাঁ, কিন্তু আমাদের এই এই মানে কিওয়ার্ড যেটা আমরা সিলেক্ট করব, এইটার উপরে ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ এই 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 আমাদের যেটা কন্টেন্ট এটা আমরা রাইট করবো। হুম, রাইট। সেখানে মিডিয়া ইমেজ আচ্ছা অ্যাড করতে হবে, আচ্ছা। এসি অপটিমাইজড হতে হবে। হ্যাঁ, আমি ডিটেল লিখে দেব। আর বিষয়টা এটা এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, বোঝার বাকি আছে কিছু এখান থেকে? ম্যাম, এটা কি এক্সাম নিয়ে আলোচনা হচ্ছে? জি জি আপু, এক্সাম ম্যাম ডেট ম্যাম, কদিন কবে হবে? থাকবে? যেটা আজকে আমি এক্সাম ক্লাস শেষে দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট আপনাদের যে সেকশনে যায় ক্লাসরুমে, ওখানে ক্রিয়েট ম্যাম কদিন সময় পাবো আমরা? সময় আপনারা আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, তাই না? স্যাটারডে পর্যন্ত টাইম নেন। স্যাটারডে, থাকতে নেক্সট ক্লাস তো মিস আমাদের রবিবারে না, আমাদের বৃহস্পতিবারে, ও সরি, ইয়া থার্সডেতে। বৃহস্পতিবারে ক্লাস আছে না? বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবারে ক্লাস আছে, এটা আসলে একদিনের কাজ হিসাবে। বাট ওই যে টুলস এর আবার আপনাদের আমি ঝামেলা। ম্যাম, আমি তো মনে করছি যে ক্লাস শেষে 15 মিনিট সময় দেবেন এরকম মনে না করছিলাম। না না, সমস্যা না, সমস্যা নয় মিস, 2 দিন অনেক সময়। ফ্রাইডে করেন, ফ্রাইডে করেন, 2 দিন না, আর বেশি দিলাম। আজকে 3 দিন, টোটাল ম্যাম টোটাল 3 দিন, আর আজকের দিন আগামী ক্লাস পর্যন্ত দিলে তো হয়। হ্যাঁ, আগামী ম্যাম, মানে কি অনেক কিওয়ার্ড আগামী রিসার্চ? আগামী ক্লাস না অনেক ম্যাম, সময়, 2 দিন অনেক সময়। হ্যাঁ দেখেন, এক্সামটা দিতে এটা, ফ্রাইডে পর্যন্ত। হ্যাঁ বলি, এটা আপনার কমপ্লিট করতে আপনার লাইক আপনি জায়গায় বসে করলে আপনার খুব বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা সময় দিলে হয়ে যায়। যেহেতু হ্যাঁ টুলসের ম্যাক্সিমাম। আবার লিমিটেশনস আছে, টুলসের যেহেতু আবার লিমিটেশনস আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সার্চ লিমিটেশন যেহেতু আছে টুলসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে রাইট কিওয়ার্ড পেতে আপনাদের হয়তো আবার একটু সময় লেগে গেল, একদিন মিনিমাম। এবং অনেকের দেখা যাবে যে প্রবলেম আছে, অনেকে অসুস্থ আছেন, তো সেক্ষেত্রে ফ্রাইডেতে আবার অনেকে ডে অফ থাকবে। এই কারণে ফ্রাইডে পর্যন্ত রাখলাম, ফ্রাইডে রাত 12টার সময় সাবমিশন ক্লোজ হয়ে যাবে। আমি কিন্তু এমনি বাড়িয়ে দিয়েছি, 15 মার্কসের জন্য কিন্তু এত সময় নেওয়াটা ঠিক না বা দেওয়া উচিত না। তারপরে কিন্তু আমি অনেকটাই দিয়েছি, তো আমি ফ্রাইডে রাত 12টা পর্যন্ত সময় থাকবে, এর মধ্যে আপনারা সাবমিট করে দিবেন। সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করেন, কারণ আপনারা তো একটা সার্টিফিকেটের আশা করেন যে আসলে আমি যা শিখলাম বা না শিখলাম, সবাই কিন্তু একটা সার্টিফিকেটের আশা করে যে আমার একটা ভালো মার্কিং ওয়ালা একটা সার্টিফিকেট থাকবে। তারপর আপনি ইন্টার্নশিপ করতে গেলে আপনার সার্টিফিকেটের মার্কস দেখা হবে। সো সেখানে কিন্তু মার্কসটা লেখা থাকে পার্সেন্টেজ আকারে। এবং এই এক্সাম গুলো যে দিচ্ছেন এগুলোর গড় করে কিন্তু আপনার সার্টিফিকেটের মার্কস অ্যাড হবে। ঠিক আছে, 80%, 70%, 90% এভাবে কিন্তু মার্কগুলো অ্যাড হবে। সেক্ষেত্রে তখন কিন্তু আফসোস করবেন যারা দিবেন না, তাদেরগুলো মিসিং থাকবে। সো সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, ওকে? তো লাস্ট একটা প্রশ্ন ছিল মিস ফ্রাইডে এটার পর্যন্ত ব্যাপারে। থাকবে। হ্যাঁ, এটা হলো মিস, এই যে মানে আমরা যেভাবে সাবমিট করব, আমরা এই যে ডক ফাইলটা নিব, ডক ফাইলটা নিয়ে আপনি যেভাবে দেখছেন এইভাবে উপরে লিখে তারপরে আমরা নিচে কন্টেন্টটা লিখবো, হ্যাঁ এই জিনিসগুলো উপরে রেখে, এরকম? হ্যাঁ এই এলিমেন্টটুকু উপরে রাখবেন, তারপরে নিচ থেকে রাইটিং শুরু করবেন। আর আচ্ছা এই ঠিক ডক আছে, থ্যাংক ফাইলের ইউ। ইউআরএল দিবেন, লাইক আপনাদের অ্যাসাইনমেন্ট সেকশনে এই ডক, মানে আগেও তো দিয়েছেন তাই না, ডক ফাইল দেন নাই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে জি আপনারা? ঠিক জি জি, ওই ওভাবেই, যে। হ্যাঁ ওভাবেই সাবমিট করে দেবেন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ম্যাম, আমার একটা শেষ প্রশ্ন ছিল, আমাদের মানে কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে? কয়টা? জি। আপনি লাইক একটা সার্চে যদি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড পেয়ে যান তাহলে একটাই তো এনাফ। আমাকে একটা কিওয়ার্ড লাগবে, একটা কিওয়ার্ড আমাকে একটা রিসার্চ, হলে হবে? হ্যাঁ একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই কিওয়ার্ডের উপরেই রাইটিংটা করবেন, এই কারণে একটা কিওয়ার্ড হলেই হবে। হুম, ঠিক আছে, আচ্ছা। মানে আপনাদেরকে আমি রাইটিং এর উপরে এক্সামটা নিতে চাচ্ছি, সো রাইটিং এর জন্য কিওয়ার্ডটা আপনাকে বের করে নিতে হবে, আমি দিব না। ঠিক আছে, রাইটিং এর জন্য আপনাদেরকে কিওয়ার্ডটাকে খুঁজে বের করে নিয়ে রিসার্চ করে আপনাকে রাইটিংটা করতে হবে, আমি কিওয়ার্ড বের করে দিব না। আমি জাস্ট খালি নিশটা দিব, যেভাবে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে তার নিশটা বলবে আপনাকে, সে কি টাইপ বিষয় নিয়ে কাজ করে সেটা বলবে। কিওয়ার্ড আপনাকে বের করতে হবে, রাইটিংও আপনাকে করতে হবে। তার জন্য একটা একটা যেহেতু রাইটিং হবে, সো একটা কিওয়ার্ড আমাকে রিসার্চ করে দিতে হবে, প্রপার কিওয়ার্ড, যেটা সার্চ ভ্যালু ভালো, কেডি আপনার নর্মালে আছে, এই টাইপের কিওয়ার্ড গুলো। তাহলে মিস, ইয়ে সিস্টেম কি আসলে কি এইটাই, মানে কন্টেন্ট রাইটিং এর যে একটা নিশ থাকবে, ওই নিশ থেকে আমরা ওই নিশের উপরে ডিপেন্ড করে আমরা কন্টেন্ট রাইট করবো না, ওই নিশের যেটা আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করবো, ওইটার উপরে ডিপেন্ড করে আমরা একটা রাইটিং করতে, কন্টেন্ট রাইট করবো। রাইট, এটাই সিস্টেম। তাহলে আচ্ছা ম্যাম, ঠিক আমরা আছে। নিজেরা কিওয়ার্ড সিলেক্ট করে ওইটার উপর লিখবো? জি বুঝিনি আপু। মানে আপনি যেটা দিয়ে দিয়েছেন কিওয়ার্ড, যে ফ্লাওয়ার গার্ডেনিং টিপস, এটা? না না
নো নো, এটা আমি তো এক্সাম্পল দিলাম, আপনি ছিলেন না তো শুরুতে, ও এই জন্য আচ্ছা। বুঝেনি। ও এটা এক্সাম্পল দিয়ে আমি ঠিক আছে। বুঝিয়েছি আপনাদেরকে। এটা কত হবে এটা আমরা তো আমি সার্চ জানি করে না। আমরা লিখবো হুম হুম। কিওয়ার্ডে। ও এটা কত আচ্ছা হবে আচ্ছা। এটা এখন আমরা জানি না, আননোন। নিশ যান গার্ডেনিং এ রাখলাম, গার্ডেনিং এ থাকুক নিশ, কিন্তু এখানে কিওয়ার্ড কি হবে আমি জানি না। এমএসবি এডি কত আছে জানি না, এটা আপনাকে জেনে বুঝে রিসার্চ করে এখানে দিয়ে তারপর রাইটিং করবেন। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ফরম্যাটিং এর উপর নাম্বার আছে, যে যত সুন্দর ওয়েল ফরম্যাটেড হবে, যার পেজটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে, ইমেজ গুলো প্রপার ইমেজ বা ভালো ভালো ইমেজ দিতে পারবেন, এগুলোর উপরেও নাম্বার আছে। কিওয়ার্ড প্রপারলি আপনি ইনপুট করতে পারছেন কিনা সেটার উপর নাম্বার আছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস মাত্র জয়েন করলাম, আমারই ছিল না। এটা কি এক্সামের জন্য দিচ্ছে সমস্যা আপনি? নেই আপু, এটা এক্সামের জন্য, আপনি ওই যে ভিডিওটা দেখলে বুঝে যাবেন, আমি সবকিছু বলে দিয়েছি। যে আপনাদের আচ্ছা একটা জাস্ট খালি কন্টেন্ট রাইটিং করবেন, একটা নিশ দিয়ে দিয়েছি, নিশের উপর বেস করে, এবং আপনাদের ওই যে গুগল ক্লাসরুমে এটা অ্যাসাইনমেন্টের মতন ক্রিয়েট করে দিব। তখন সবার এখানে মেল চলে যাবে, মেইলের ডিটেলটা পড়লেও আপনি বুঝে যাবেন যে আপনাকে কিভাবে কাজগুলো করতে হবে। জাস্ট একটাই এক্সাম, একটা টপিকের উপর হবে, 15 মার্কসের নিব, ঠিক আছে। আচ্ছা, এটা কবে হবে মিস? আজকে দিয়ে দিব ক্লাস শেষে, আগামী ফ্রাইডে পর্যন্ত এটা টাইম। আচ্ছা, এটা 15 মার্কস থাকবে না? হ্যাঁ হ্যাঁ। ওকে মিস। আর কিওয়ার্ড, কন্টেন্ট রাইটিং তো হলো গার্ডেনিং এর উপর, আর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। জি, যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন গার্ডেনিং এর সাথে রিলেটেড, তার উপরেই কন্টেন্ট রাইট হবে। ও আচ্ছা আচ্ছা। তারপর ওই যে আমাদের ক্লাস রেকর্ডের একটু সামনের পার্টটুকু শুনে নেবেন, মানে আপনি লাইক ক্লাস শুরুর 5 মিনিটস পর থেকে শুনবেন, তাহলে বুঝে যাবেন কি কি বলা হয়েছে। ওকে মিস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গেল এটা আলোচনা ক্লোজ। সো আজকে আমাদের টেকনিক্যাল এসইওর বাকি বিষয়গুলো মোটামুটি কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। কি কি বিষয় ছিল আমাদের? দুটো বিষয়। আহ আচ্ছা, ক্যানোনিকাল ট্যাগ, এক আপু গত ক্লাসে জিজ্ঞাসা করেছিল যে ম্যাম এটা কি, তাই না? জি মাকসুদ, miss। ওই সেই জিনিসটি আমি কেটে দিয়েছি। আমরা আজকে যে স্কিমা মার্কআপ আর হচ্ছে ক্যানোনিকাল ট্যাগ, এই দুটো বিষয় সম্পর্কে একটু ধারণা নেব। তারপরে গুগল সার্চ কনসোল পেজে যে এরর, পেজের সেকশনে গেলে যে এরর গুলা দেখায়, সেই এরর গুলা নিয়ে আলোচনা করবো, ওগুলো টেকনিক্যাল এরর, ঠিক আছে। স্কিমা অ্যান্ড হচ্ছে ক্যানোনিকাল ট্যাগ। ওই যে কাটকুট করে নিয়ে আসতেছি তো, মানে আগের ক্লাসগুলো যেভাবে হয়েছে ওভাবে হয় না, দেখেন। একেবারে টপিক আগে পরে হয়েই যায় কোনো না কোনো ভাবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কি ছিল, কি নাম একটু মনে করিয়ে দেন তো আমাকে। পেট ওয়ার্ল্ড। পেট ওয়ার্ল্ড। পেট ওয়ার্ল্ড, আরেকটা আছে মনে হয় পেট ফুড, এই দুটো নিয়ে আমি কনফিউজড হই। পেট ফুড আমাদের না miss। হ্যাঁ, ওই ব্যাচটা শেষ হয় নাই তো এই জন্য। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে একটা প্লাগ ইন অ্যাড করতে, ওই যে ক্লাসিক এডিটর, ওটা অ্যাড করেছেন? এই যে ক্লাসিক এডিটর অ্যাড করেছেন? জি ম্যাম। আচ্ছা, যদি করে থাকেন দ্যাটস ফাইন। এখন আমি একটু আমার পোস্টটা ওপেন করছি। র্যাঙ্ক ম্যাথ নট অনলি যে আমাদেরকে অন পেজ এসইও তে হেল্প করে তা না, আপনারা গত ক্লাসে অনেকটা প্রমাণ পেয়ে গেছেন যে তারা টেকনিক্যাল এসইওর বিভিন্ন ধরনের অপটিমাইজেশনেও কিন্তু তারা সে আমাদেরকে হেল্প করছে, তাই না? অফ পেজ এসইও তেও, সরি, টেকনিক্যাল এসইওরও অনেকগুলো বিষয়ে সে আমাদেরকে হেল্প করছে। তো এখানে নিচে আসার পরে এখানে র্যাঙ্ক ম্যাথ এসইওর এখানে অ্যাডভান্স অপশন আছে, এবং এখানে আছে ক্যানোনিকাল ইউআরএল। ক্যানোনিকাল ট্যাগ হচ্ছে, বিষয়টা আগে জানি তারপরে এই ইউআরএল এর ব্যবহারটা বলতেছি। ক্যানোনিকাল ট্যাগ ইউজুয়ালি ব্যবহার করা হয় ই কমার্স টাইপ ওয়েবসাইটের ক্ষেত্রে মোস্টলি। কারণ কি, ই কমার্স ওয়েবসাইটে কি হয় ব্যাপারটা, লাইক টি শার্ট লিখে সার্চ করে দারাজে নিয়ে যাবে। হ্যাঁ, ই কমার্স সাইটে
আমি যখন টি শার্টের ক্যাটাগরিতে আসলাম, সো এখানে টি শার্ট রিলেটেড অসংখ্য প্রোডাক্ট চলে আসছে। প্রত্যেকটা প্রোডাক্ট কোথায় আছে? আলাদা আলাদা পেজে আছে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্ট কোথায় আছে? আলাদা আলাদা পেজে আছে। এবং এই প্রত্যেকটা পেজের কন্টেন্ট একটার সাথে আরেকটা কিন্তু ম্যাচ করে যাবে কোনো না কোনো ভাবে। যেমন যেমন এখানে হাফ স্লিভ টি শার্ট আসছে, এটা টাইটেল। আবার এটার টাইটেল পরেরটা কি দেখি? হ্যাঁ, এটাতে টি শার্ট আসছে। মানে টাইটেলগুলো একটু একটু ডিফারেন্ট আছে, কিন্তু সিমিলার অনেক বিষয়ও কিন্তু এখানে আছে। সাইজগুলো মিডিয়াম, লার্জ, এক্সেল। প্রাইস দেখা যায় যে অনেক সময় সেম প্রাইস থাকে অনেকগুলা প্রোডাক্টে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন ম্যাচ করে যেতে পারে, লাইক হচ্ছে এই হাফ স্লিভ টি শার্ট, হ্যাঁ, এটা এটা এইটা যেই ম্যাটেরিয়ালস দিয়ে বা যা যা এই ফিচার্স বা বিশেষত্ব আছে এই টি শার্টের, সেম বিশেষত্ব হয়তো বা এই টি শার্টের আছে, বাট জাস্ট খালি ডিজাইনটা আলাদা। ঠিক আছে, ডিজাইনটা জাস্ট আলাদা হয়তো বা, লাইক ধরেন ডিজাইনটা আলাদা বাট বিশেষত্ব সেম। সেক্ষেত্রে দেখা যাবে ফিচার্স বা ডিসক্রিপশন ম্যাচ করে যাবে। তো যখন সিমিলার টাইপ অফ কন্টেন্ট অনেকগুলা পাওয়া যায় ওয়েবসাইটে, তখন গুগল কিন্তু কনফিউজড হয়ে যায় যে আসলে আহ, কোন কিওয়ার্ড দিয়ে দিয়ে আমাকে এর কোন পেজটা দেখানো উচিত। কিওয়ার্ডটা লিখে যখন, এর মেন কিওয়ার্ডটা লিখে যখন মানুষজন সার্চ করবে, ফোকাসিং কিওয়ার্ড দিয়ে যখন মানুষ সার্চ করবে, তখন আসলে কোন পেজটা দেখানো উচিত, তখন গুগল কনফিউজড হয়ে যায়। তো আমরা ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে অরিজিনাল পেজটাকে আমরা ইন্ডিকেট করে দিতে পারি। অথবা আরেকটা কাজে ব্যবহৃত হয়, যে আর্টিকেল সাবমিশন দেখলাম না আমরা, বললাম যে আপনারা আর্টিকেল সাবমিশনে আর্টিকেল লাইক হচ্ছে গার্ডেনিং টিপস ছিল, তাই না? আর্টিকেল সাবমিশনে আমি আপনাদেরকে বললাম যে আপনাদের ওয়েবসাইটের যে মূল ব্লগ বা কি যেটা আছে, মূলটাকে বা মেইন এইটাকে আপনি কপি পেস্ট করে কোথাও সাবমিট দিবেন না। কপি পেস্ট করে কেন সাবমিট দিতে না করলাম, কারণ এখানে কপিরাইট ইস্যু আসবে এবং গুগল এখানেও কনফিউজড হবে এর মেইন কন্টেন্ট কোনটা। এবং সেক্ষেত্রে এটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাড প্র্যাকটিস হবে। এবং এই ব্যাড প্র্যাকটিসটা থেকে আপনি বাঁচার জন্য, লাইক এইটা তো আপনার মেইন কন্টেন্ট, তাই না? বা মূল কন্টেন্ট এইটা, এবং এই কন্টেন্টটাকে আপনি বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইটে শেয়ার করছেন, আপনার নতুন করে ব্যাকলিঙ্ক তৈরি হবে, আরো ব্যাকলিঙ্কিং এর নাম্বার বাড়বে, আপনার ভিজিটর আসবে নতুন নতুন সে আর্টিকেল সাবমিশন সাইট থেকে। দ্যাটস ওয়াই আপনি এটাকে আবার রিশেয়ার করেছেন, তাই না, রিপাবলিশ করেছেন। তখন গুগলকে যদি ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে বুঝিয়ে দেন যে এইটা আমার হচ্ছে মেইন ব্লগ পেজ, তখন ওই ধরনের ইস্যুগুলো আর তৈরি হয় না, বা গুগল এটা বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এটা তোমার মেইন পেজ, আর ওই 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 পেজগুলো মেইন পেজ হিসেবে তখন আর ধরা হয় না, এবং তখন ওই ব্যাড ইফেক্টটা আর পড়ে না। তো সেক্ষেত্রে এগুলো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সাইটে করছি এবং টুলস এর হেল্প নিচ্ছি, র্যাঙ্ক ম্যাথ, তো সেক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের ট্যাগ ইউজ করতে হবে না। আদারওয়াইজ কিন্তু এখানে ট্যাগ ইউজ করে ইন্সপেক্টে গিয়ে এখানে কিন্তু ট্যাগ ইউজ করতে হয়। এখানে আমি যদি ইন্সপেক্ট করি, দেখেন এখানে আমার কি আজকে নেটটা একটু স্লো নাকি, সবকিছু লোড হতে হতে একটু সময় নিচ্ছে। ভিউ পেজ সোর্সে যাই। এই যে দেখেন একটা ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা আছে এখানে, দেখেছেন? এখানে কিন্তু একটা ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা আছে। যখন এই যে একটু জুম করে দিলাম, ক্যানোনিক্যাল ট্যাগের আম, যেই ক্যানোনিক্যাল যে ট্যাগটা বলতেছি, ট্যাগের স্ট্রাকচার হচ্ছে এইটা, এই যে লিঙ্ক, এই যে রেফারেল ইকুয়াল ক্যানোনিক্যাল, দেন হচ্ছে আপনার এসরেপ, এসরেপ এটা না এখানে, দেন এই যে ব্লগের যে ইউআরএলটা দেখছেন, ফুল ইউআরএলটা দিয়ে, দেন হচ্ছে আমাদের যে কোনো ধরনের ট্যাগ ক্লোজ করি কি দিয়ে, স্ল্যাশ দিয়ে, আমরা জানি তাই না, স্ল্যাশ দিয়ে যখন আমরা ট্যাগটা ক্লোজ করি, দেন দেখেন এখানে স্ল্যাশ দিয়ে কিন্তু ট্যাগটা ক্লোজ করে দিয়েছে। তাহলে ক্যানোনিক্যাল ট্যাগে সে রেফার করছে কাকে? এই ব্লগের ইউআরএলটা, দেখেন এই ইউআরএলটাই কিন্তু আছে এই ব্লগের মধ্যে। এই যে দেখেন, এই যে এটাই হচ্ছে এই ব্লগের ইউআরএল, দেখতে পাচ্ছেন? এই ইউআরএলটা দেখা দেওয়া আছে। সো দেখা যাচ্ছে যে আমরা কি করব সেক্ষেত্রে, এই যে আমার ব্লগটা হচ্ছে এইটা, তাই না, এটা তো আমরা জানি এটা আমার ব্লগটা। তো সেক্ষেত্রে ব্লগটা নিউ ট্যাবে কিভাবে ওপেন করব? এখান থেকে, এখানে অপশন নাই,
ভিউ ভিউ অপশন কই? রিভিউ চেঞ্জেস, ভিউ অপশন নেই এখানে, আমি ওপেন করতে পারবো না এটা নিউ ট্যাবে। আচ্ছা, আবার যাচ্ছি অল পোস্ট। অল পোস্টে আসার পরে এই যেটা আমার পোস্টটা, তাই না? তো এটা আমি কি করব, ভিউ, এই যে নিউ ট্যাবে আমি ভিউ করছি। ভিউ করলে কিন্তু এই ব্লগের অরিজিনাল ইউআরএলটা আমি পাবো। বাট আমি যখন এডিটিং অবস্থায় ছিলাম, এই ইউআরএলটা কি আমার এই পোস্টের ইউআরএল? ইউআরএল এর ভাষা বুঝতে হবে মোট কথা। হ্যাঁ, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার অলমোস্ট লাস্টের দিকে এসে পড়েছেন, এবং রানিং কিছু ব্যাচেও আমি এই প্রবলেমগুলো পাচ্ছি যে ইউআরএল এর ভাষা বুঝি না আমরা। দেখা যাচ্ছে যে ব্লগের ইউআরএল দিতে বললে এই এডিটিং ইউআরএল দিয়ে দিচ্ছে। সো এডিটিং ইউআরএল আপনি দিচ্ছেন, ভালো কথা, আপনি জানেন না যেভাবে ভিউয়ে যে ওপেন করতে হয়, বাট ইউআরএল এর ভাষা বোঝেন না। এ কি বলতেছে ইউআরএলটা? এই ইউআরএলটা কি বলতেছে, ভাষা বোঝা যায়? দেখেন তো এতটুকু দ্বারা কি ইন্ডিকেট করলো? এটা তো মিস ওই যে এটা যেটা মিস পেজ বললেন। ওয়েবসাইটের, ইউআরএল। এটা ওয়েবসাইটের 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 ইউআরএল। ইউআরএল। ডোমেনটা এটা বললো আমার ওয়েবসাইটের ইউআরএল, ভালো কথা। দেন হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিন, তার মানে তো আমি লগ ইন অবস্থায় আছি। ড্যাশবোর্ড। ডাব্লিউপি অ্যাডমিন মানে এটা লগ ইনের কোনো একটা পেজের এডিটিং, এডিটিং পেজ। এখানে বোঝা যাচ্ছে পোস্ট হাবিজাবি অনেক কিছু চলে আসছে, মানে কোনো একটা পোস্টের এডিটিং মোডে আমি আছি। সো ইউআরএল এর ভাষা বুঝতে হবে যে আমি এইটা এইটা নিয়ে আপনি বসায় দিলেন। এখানে এই যে ক্যানোনিকাল যে সেকশনটা দেখছেন না ইউআরএল, এখানে এই ব্লগের ইউআরএলটা দিলে ক্যানোনিকাল ট্যাগটা সেট হয়ে যায়। এখন আপনি এটা কপি করে বসায় দিলেন, তাহলে হবে? এটা যে আপনার এই যে পেজে যে যে আপনার অডিয়েন্স ভিউ থেকে আসার পরে এই যে এখানে দেখেন আপনার ইউআরএল, ইউআরএলটাতে আপনার কিওয়ার্ড সেট করেছিলেন। আপনাকে বুঝতে হবে আপনার ওয়েবসাইটের পরে স্ল্যাশ দেওয়া আছে, টিপস ফর আ হেলদি ক্যাট, এটা আমার কিওয়ার্ড ছিল, কিওয়ার্ডটা ইনপুট হয়েছে। সো ইউআরএল এর ভাষা আমি বুঝি। সো সেক্ষেত্রে আমি যদি নাও জানি যে অপশনটা কোথায়, যে ইউআরএলটা এই ব্লগটা পাবো খুঁজে, এটা তো আপনি দেখেও বুঝতে পারবেন এভাবে, তাই না? দেন এখানে যদি এটা পেস্ট করে দেন, দেন হচ্ছে পেস্ট করার পর এখানে সেভ অপশন নেই কোনো, দেখেন এখানে যে পোস্টটা আপনাকে আপডেট করা লাগবে, এই যে আপডেট, আপডেট করলে এই যে ক্যানোনিকাল ট্যাগটা সেট আপ হয়ে গেল। এখন যদি সিমিলার টাইপ অফ ওয়েব, মানে ব্লগ আমার থাকে, লাইক পেট কেয়ার টিপস নিয়ে রিলেটেডই আরেকটা ব্লগ আমার সাইটে আছে, অথবা আমরা আর্টিকেল সাবমিশন করি, এই ব্লগটা সেমটাই আমরা কপি পেস্ট করে ছেড়ে দিই, তো সেক্ষেত্রে এই যে আমি ক্যানোনিকাল ট্যাগ দ্বারা ইন্ডিকেট করে বুঝিয়ে দিলাম যে হ্যাঁ এটা তোমার মেইন কন্টেন্ট, তখন গুগল এখানে কোনো ইস্যু আপনাকে ধরবে না, কোনো ঝামেলা করবে না, এবং এই কোনো ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবেও কাউকে কাউন্ট করবে না, ঠিক আছে? প্লাগারাইজড ইস্যু থাকবে না সেক্ষেত্রে। তো এটা গেল ক্যানোনিকাল। অ্যান্ড দেন স্কিমাটা কি? স্কিমা হচ্ছে এমন একটা বিষয় যে আহ, এই যে আমার একটা ব্লগ আমি রাইটিং করেছি, তো এখানে গুগলের বট কি করতেছে, ক্রলিং এর মাধ্যমে আমার এই ব্লগের সকল তথ্য সে ইন্ডেক্স করার জন্য নিয়ে যাচ্ছে তার কাছে, তাই না? তো এই যে ক্রল যে করতেছে গুগল বটটা, আমাদের প্রসেসটা তো আমরা জানি, তাই না? ক্রলিং, দেন ইন্ডেক্সিং, দেন র্যাঙ্কিং, তাই না? তো এই যে ক্রলটা করছে গুগল বটটা, তো সেক্ষেত্রে তাকে ক্রলিং এ হেল্প করবে আপনার এই স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা কি করবে, তাকে ক্রলিং এ হেল্প করবে কিভাবে? আপনার এই কন্টেন্টকে আরো নিখুঁত ভাবে বুঝতে সে সাহায্য করবে। স্কিমাটা কি করবে, এই যে এখানে আছে স্কিমা, এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথের এই যে এখানে স্কিমা সেকশন আছে। আমার এখানে অনলি আর্টিকেল দেখাচ্ছে, যদি এটা হতো আমার প্রোডাক্ট রিলেটেড এখানে দেখাতো প্রোডাক্ট, হ্যাঁ, তারপর সার্ভিস পেজ হলে দেখাতো সার্ভিস, হ্যাঁ, এটা এক একটা পেজের জন্য এক এক রকম হবে। এবং আহ যদি হচ্ছে আমাদের স্কিমাটা কি অ্যানাবল আছে কিনা আমি জানি না, একটু ড্যাশবোর্ডে দেখে আসি। একটু র্যাঙ্ক ম্যাথের একটু ড্যাশবোর্ড যদি আমরা ভিজিট করি, কোথায়
আচ্ছা, এটা এনেবল আছে, সমস্যা নাই। এইটা একটু সেটিংসে যায়, এই যে স্কিমা স্ট্রাকচার ডেটা, এটাতে যদি যাই সেটিংসে, সেটিংসে আসার পরে দেখেন ক্যাটাগরিসে, আমাদেরটা তো ব্লগ পোস্ট, এখানে একটু ক্যাটাগরিসে যদি যাই, উম, কাদের কাদের জন্য স্কিমাটা সেট করা যায় একটু দেখাচ্ছে না তো হবে পোস্ট। এখানে দেখায়, এখানে অনলি আমাকে আমারটাই দেখাচ্ছে, আমি যে স্ট্রাকচারে আছি। হুম, শুধু আমার স্ট্রাকচারটাই দেখাচ্ছে, কিন্তু এখানে ইউজুয়ালি তারা অল ক্যাটাগরিটা দেখায়, পোস্ট টাইটেল, একটু দেখি দেখা যায় কিনা, মানে সব ধরনের ওয়েবসাইটের জন্য আপনি এটা তো সেট ম্যাম, করতে পারবেন। এখানে হ্যাঁ, যে সেপারেটর আছে, কোথায় সেপারেটর যে মাঝখানে যে শ্রেণীটা আছে, কোথায় কোথায় সেপারেটর আছে না, সেপারেটর ক্যারেক্টার, এখানে এর পাশেরটা দিলে মনে হয় ভালো হবে। এটাতে সাউন্ড আসতেছে না 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 মিস্টেক না, মতো, এই যে মাঝখানে একটা, সাউন্ডের সমস্যা হচ্ছে। এর পাশেরটা, এর ডান পাশেরটা দিলে মনে হয় ভালো। সেপারেটর, আমরা যে সেপারেটর ইউজ করি না ওখানে, সেপারেটর ক্যারেক্টার্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে যাওয়ার পরে ওই যে শেষের শেষের দিকে 3 নাম্বারটা, এটা মনে হয়, শেষের দিকে 3 নাম্বার। এটা মনে হয় দিলে ভালো হবে। ও আচ্ছা, মানে ওয়েব সেপারেটর কোনটা দিলে ভালো? জি জি। অবশ্যই এটা দিলে ভালো। ইউটিউবের ক্ষেত্রে বলেছি যে এটা ইউজ করবেন, গুগলের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি ওই যে ক্যাটাগরিগুলো দেখাতে পারলাম না, এটা সকল প্রোডাক্ট বেস ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইটের জন্য চলবে, অল টাইপস অফ ওয়েবসাইটের জন্যই চলবে। তো এখন আমরা যেখানে ছিলাম চলে যাই, স্কিমাটা সেট করার ক্ষেত্রে যেহেতু আমাদের আর্টিকেল ব্লগ রিলেটেড সাইট, তখন এই যেখানে পেন আইকনে যাবেন, আসার পরে এখন আপনাকে হেডলাইন দিতে হবে। হেডলাইনে কি দিবেন? অবশ্যই আমার ব্লগটাই আমি হেডলাইনে দিব, কারণ কি এটা কিওয়ার্ড অপটিমাইজ, তাই না? এই হেডলাইনটা কিওয়ার্ড অপটিমাইজ, সো আমি এই হেডলাইনটা এখানে দিয়ে দেবো। দেন ডেসক্রিপশনে আমি মেটা ডেসক্রিপশনটা রাখবো। কেন মেটা ডেসক্রিপশনটা রাখলে কি সুবিধা হবে? মেটা ডেসক্রিপশন আমার কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ, ঠিক আছে। সো আমি মেটা ডেসক্রিপশনটা চলে যাব, একটু আমি 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট জাস্ট। সবাই এক গ্লাস করে পানি খেয়ে আসে। আহ, আম- আমি খাচ্ছি পানি, ঠান্ডা পানি, বরফের। হ্যালো। 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 হ্যাঁ, শুনতেছি, বলেন। আর মাইক্রোফোন থেকে ভাই অ্যাসাইনমেন্ট হয়েছে ভাই, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হয়েছে। অ্যাসাইনমেন্ট তো হয়েছে, জমা দিয়ে দিছি তো। ও সহজ তো, অ্যাসাইনমেন্ট তো একদমই হ্যাঁ ভাই, সহজ। সহজ। আমাকে হেল্প করছে নিশাদ আপু। আমি তাই না। আমার 1 ঘন্টা লাগবে সময় ভিডিও দেখতে দেখতে, এরপর করলাম। ভিডিওটা দেখবেন, সময় পাইলে ভিডিও দেখবেন। যত আমরা তো আনি সম্বন্ধে মানে জানি কম, এটা মানে ভিডিও দেখতে 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 মাথার মধ্যে যত কিছু মগজ আছে, মগজের সাথে এই সব, এই ভিডিও সব, এই যে ম্যাডামের যত কথাবার্তা আছে সব এই মাথার মগজের সাথে মিশিয়ে ফেলতে হবে।
কানেক্ট হতে হবে। হুম। আমাদের তো মাথার মধ্যে হলো ওইখানে যাব, হ্যাঁ, জাহাঙ্গীরনগর ভাই ইউনিভার্সিটি লাঞ্চ যাব, হয়েছে লাঞ্চ? লাঞ্চ না করি না এখনো, হালকা এমনি খাইছি আর কি। দীপ ভাই কিন্তু ইরেগুলার, রেগুলার আসেন না কিন্তু। ওকে। ভাই রেগুলার ভাই, আমার একদিনও মিস নেই ভাই। ওকে, তো এখন হচ্ছে কি, কোথায় জানি ছিলাম, মেটা ডেসক্রিপশন নিব তাই না? আচ্ছা, এখন এই পোস্টটা এডিটে যেতে হলে আমি শর্টকাট কোন ওয়েতে চলে যাব বলেন তো? এই পোস্টটা এডিট সেকশন থেকে আমি যে এডিট স্ন্যাপের থেকে হচ্ছে আমি মেটা ডেসক্রিপশনটা নিব, কারণ এটা কেটে দিলে তো এখানে আছে মেটা ডেসক্রিপশনটা, বাট কেটে দিলে হচ্ছে এটা এখান থেকে চলে যাবে আবার, বা আপনার অর্ধেক সেভ থাকবে। তো সেক্ষেত্রে এখান থেকে কিভাবে শর্টকাট যাব বলেন তো জুনুন মজুমদার ভাই? এই ব্লগটা এখন এডিট করব কিভাবে? এটা তো আমি তো ওই যে শর্টকাট না, আমি তো ডিরেক্ট মনে করেন যে এডিট করতে যাব, যে ওই যে ওইখান থেকে নিয়ে এসে এখানে বসাই এডিট দিব। পোস্ট কোথায় আছে? এডিট করতে এই যে উপরে তো লেখা, এই যে এডিট হ্যাঁ, পোস্ট। এটাই তো শর্টকাট মেথড। এটাই দেখার জন্য যে আপনারা ডিরেক্ট এডিট থেকে যান নাকি আবার এখানে ড্যাশবোর্ড না তারপরে না না না। পোস্ট সেখান থেকে যান, এটাই জানার ছিল। আচ্ছা, এখন দেখি আমার ইয়াটা কই। এডিট স্ন্যাপেটে যে হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন ছিল এটা, তাই না? তো এই মেটা ডেসক্রিপশনটাই হচ্ছে আমি কোথায় দিয়ে দিব? এই ডেসক্রিপশনে দিয়ে দিব, ব্যাস। দেন এখানে কিছু আমার ফোকাসিং কিওয়ার্ড আছে তাই না? ফোকাসিং কিওয়ার্ড সেটা আমরা জানি। সেটা কি ছিল আমাদের? মেন কিওয়ার্ডটা ছিল, মেন কিওয়ার্ডটা রাখবো, প্লাস আরো অ্যাডিশনাল কিওয়ার্ড গুলো দেবো। টিপস ফর হেলদি ক্যাট, হ্যাঁ, টিপস ফর হেলদি ক্যাট, এটা ফোকাসিং কিওয়ার্ড ছিল আমার তাই না? এই কিওয়ার্ড গুলো আপনি দেখে দেখে টাইপ করে বা কপি করে যেভাবে আনলে সুবিধা হয় এভাবে আপনি কিওয়ার্ড গুলো এখানে সেট করে দিবেন। দেখেন, কিওয়ার্ড আর হেডলাইন এই দুটো কিন্তু ম্যান্ডেটরি বলতেছে ওরা, এই দুটো আপনাকে দিতেই হবে। দেন এটা ব্লগ পোস্ট হিসেবে আপনি ছাড়তে পারেন, আর্টিকেল হিসেবেও দিতে পারেন। দেন এখানে আরো যা যা কিওয়ার্ড আছে দিয়ে দিবেন, এই ব্যাস এতটুকু ইনফরমেশন। প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটু বেশি ইনফরমেশন চাইতে পারে, হ্যাঁ, প্রাইস রেঞ্জ বা আরো বেশ কিছু ইনফো চাইতে পারে। দেন সেভ ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য আমরা স্কিমাটা সেট করে দিলাম, দ্যাটস ইট। এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। আমাদের স্কিমা সেট হয়ে গেল। গুগল কি হবে না, যখন ক্রল করবে, কনফিউজড হবে না। না কনফিউজ তো হবে না, এমনিতেও হবে না, বাট একটু বেটার ইনফরমেশন পেতে তাকে আমি হেল্প করলাম। তাকে আরো বুঝিয়ে দিলাম, সে কিন্তু র্যাঙ্ক ম্যাথ দ্বারা সে জানতে পারছে যে আসলে আমি কোন ধরনের কিওয়ার্ড গুলো আমি ইউজ করছি, কোনটা আমার ফোকাসিং কিওয়ার্ড। বাট এই স্কিমার মাধ্যমে আমি আরো তাকে ক্লিয়ার ভাবে বুঝাই দিলাম যে এইগুলো আমার মেইন কিওয়ার্ড, এইটা আমার টাইটেল, এইটা আমার ডেসক্রিপশন। তখন সে আমার আন্ডারস্ট্যান্ডিং এ আরো বেটার হয়, তো সে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় আমার এই কন্টেন্ট সম্পর্কে, এবং দেখা গেল যে আমার থেকে আরো ভালো রাইটিং করেছে। বাট গুগল যদি ক্রলিং এর মাধ্যমে বুঝতে না পারে, তার সব বিষয়গুলো যদি ঠিকঠাক ভাবে ক্রল কোনোভাবে না করতে পারে, বা আসলে যদি ডিপলি যদি আন্ডারস্ট্যান্ড না করতে পারে তার ব্লগটা, সেক্ষেত্রে দেখা যাবে যে আমারটা প্রায়োরিটি বেশি দিয়ে থাকতে পারে। ওকে, দ্যাটস ইট। তো এখন গুগল সার্চ কনসোল পেজে চলে যায়। তো দেখেন, আমার এটা একটু জুম করা লাগবে, একটা স্ক্রিনশট নিয়েছি। আরে আরে, থামো থামো থামো। হ্যাঁ, জুম কয়েকটা ক্লিক দিছি, সে অটো হতেই আছে জুম। ঠিক আছে, এই যে গত ক্লাসে কি বলেছিলাম যে আপনি সার্চ কনসোলে যাবেন, পেজেসে ক্লিক করলে আপনার পেজগুলোর স্ট্যাটাস দেখাবে। বাট আমাদের পেজে কি কোনো কিছু দেখাইছে? টোটাল ব্লাঙ্ক ছিল তাই না? কারণ আমাদের সাইটে তো ভিজিটর নাই। যখন ভিজিটর আসবে, 6 মাস মিনিমাম একটা সাইটে কাজ করবেন, তখন তখন যে হচ্ছে আপনার ভিজিটররা আসবে, ভিজিটরদের অ্যাক্টিভিটি বোঝা যাবে, পেজের নানান ধরনের সমস্যা দেখা যাবে। আচ্ছা, ছিল এটা তাই না? এই যে পেজের সেকশনে আসলাম, আসার পরে দেখেন বলতেছে আহ কিছুদিন পরে প্রসেস হইতেছে ডাটা, তুমি কিছুদিন পরে চেক করো। ঠিক আছে, মানে ব্ল্যাঙ্ক পেজ। সো এটা আমার একটা ক্লায়েন্টের, আমি সার্চ কনসোল পেজেসে গেলে তার অবস্থাটা এই। কি বলতেছে এখানে একটু ভাষাটা বোঝেন। ইন্ডেক্স হয়েছে 330টা পেজ, আর নট ইন্ডেক্স মানে গুগলে ইন্ডেক্স হয় নাই কয়টা? 1.2
84K। এবং এর জন্য দায়ী হচ্ছে 9টা রিজন, এই যে 9টা কারণ আছে এই ইন্ডেক্স না হওয়ার জন্য। 9টা কারণ আছে এতগুলা পেজ ইন্ডেক্স না হওয়ার জন্য। তখন আমরা একটু স্ক্রল করলে, আরেকটু স্ক্রল করে নিচে আসলে এই যে 9টা কারণ এখানে সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই যে এই 9টা কারণ, এই যে এটা হচ্ছে সেই 9টা কারণ। হ্যাঁ, এই যে 9টা কারণ, এই 9টা কারণে সে কি করতে পারে নাই, এই পেজগুলাকে ইন্ডেক্স করতে পারেন। এবং নাম্বার অফ পেজেস কতগুলা, 251, কোনোটাতে 166, কোনোটাতে 1321। তো এই এই পেজগুলাতে এই এই ঝামেলা আছে। আর এখানে কজেস গুলা দেওয়া আছে। সো এই সাইটটা নিলাম কেন, আরো 2-3টা সাইট ছিল, বাট এইটা নিলাম, এটাতে এরর বেশি পেয়েছি। যেহেতু মানে এরর বেশি পেয়েছি বলতে কজেসের দিক দিয়ে, যেহেতু কজগুলো এখানে বেশি আছে, কারণ আলোচনা বেশি করা যাবে, এই কারণে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন টোটাল মিস হলো 1.8K। হ্যাঁ, এখন এই পেজগুলোর আসলে কাজ কি বা কি কারণে এমন হয়েছে, এটার উপরে ক্লিক করলেই আপনাকে, যেহেতু ক্লায়েন্টের প্রাইভেসি ইস্যু আছে, অনেক ক্লায়েন্টের অনেক ইস্যু থাকে, এই কারণে দেখা যাচ্ছে যে আমি ওভাবে ডিরেক্ট যেয়ে দেখাতে পারছি না। তো এটাতে ক্লিক করলেই আপনার 251টা পেজের লিস্ট চলে আসবে, মানে ইউআরএল গুলা 251টা ইউআরএল দেখাবে। এবং এখানে হচ্ছে ইউআরএল এর ভাষা বোঝার জায়গা, আপনার ইউআরএল এর ভাষা বুঝতে হবে। কোনটা আপনার ওই যে পোস্টের ইউআরএল, কোনটা ব্লগের ইউআরএল, কোনটা ওয়েবসাইটের ইউআরএল, এগুলি বুঝতে হবে। হ্যালো, আমারটা কি হ্যাং হয়ে আছে নাকি সবাই চুপচাপ আছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। তাহলে এই যে পেজ তো হ্যাং স্টিল হয়ে আছে, যে পিকচারটা। হ্যাঁ ভাই, স্ট্যাচ হয়ে আসে। ও, ওকে, সরি, আর সরি, আমার ওই যে একটা আর্জেন্ট একটা মেসেজ আসছিল, তো ওটা রিপ্লাই দেয়া লাগলো আর কি। আচ্ছা, এখন প্রথমে যে ইস্যুটা আসছে, হ্যাঁ, পেজ উইথ রিডিরেক্ট, রিডিরেক্ট ইস্যু, এটা মানে কি? 251টা পেজ মানে ওরা কি পেয়েছে, 251টা পেজ পেয়েছে যেগুলো রিডিরেক্ট হয়ে আছে। রিডিরেক্ট মানে এমন যে আমাকে ইউআরএলটা দেখাচ্ছে হচ্ছে কি কেমন দেখ বলি, দাঁড়ান, যে এরকম একটা ইউআরএল, বা ইউআরএলটা কেমন, এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, একটু নিচে আসি আমরা। হ্যাঁ, আহ, এখানে বলতেছে আমি যখন এটা উপর ক্লিক করব আমাকে এরকম দেখাবে যে পেজেস উইথ রিডিরেক্ট, এখানে বলবে দিস পেজেস আরএন্ট ইন্ডেক্সড অর সার্ভড অন গুগল। মানে এখানে যতগুলা পেজ, অবশ্যই তো এই ইস্যুগুলা আসছে নট ইন্ডেক্স, তার মানে এখানে যা আছে সবগুলাতে এই মেসেজটা দেখাবে, বলবে যে তোমার এই পেজগুলো ইন্ডেক্স করা হয় নাই গুগলে বা সার্ভ করা হয় নাই। তো এই পেজগুলার স্ট্রাকচার কেমন থাকে, এই যে ডট কম মানে তার মেইন ওয়েবসাইট পর্যন্ত থাকে, দেন মানে আমরা এরকম স্ট্রাকচার পাচ্ছি। তো আসলে এরকম ভাবে তো আমরা কোনো পেজ সাজাইনি, তাই না?
এরকম ভাবে কিন্তু আমরা কোনো পেজ সাজাই না, এই যে এরকম আছে ABCD নাম্বার হাবিজাবি এরকম আসতেছে, বাট এটা খুব শর্ট, অনেক লং না। সবগুলা ইউআরএল অলমোস্ট এরকম। এবং যখন এই ইউআরএল গুলোতে আমরা ক্লিক করছি কি হচ্ছে জানেন, একটা আমাদের নির্দিষ্ট ব্লগ পেজে নিয়ে যাচ্ছে। লাইক এটাতে ক্লিক করলাম, এটা লাইক ধরেন একটা গার্ডেনিং রিলেটেড সাইট। এখানে এই ইউআরএল এর কি ভাষা গুগল দেখে বুঝতে পারতেছে না যে এটা আসলে কি। হ্যাঁ, এবং এখানে এই ইউআরএল দ্বারা কিছুই বোঝাচ্ছে না, জাস্ট খালি মেন ইউআরএল আছে, সাথে একটা কিছু হিবিজিবি কিছু সংখ্যা কোড আছে। এবং এইটাতে ক্লিক করলে একটা ব্লগ পেজ ওপেন হয়ে যাচ্ছে, মানে ওই ওয়েবসাইটেরই একটা কোন একটা ব্লগ পেজ বা যে কোনো একটা পেজ ওপেন হচ্ছে, এবং সেই পেজটার আবার ভ্যালু আছে কিন্তু। এই যে পেজটা ওপেন হচ্ছে, এই পেজটা কিন্তু আবার ভ্যালু আছে, কারণ এই পেজের আবার ইউআরএল রিডিরেক্ট হলো, যে রিডিরেক্ট হয়ে ইউআরএল তো এখানে চেঞ্জ হয়ে গেল, কারণ এটা গার্ডেনিং টিপস নিয়ে লেখা, দেন এখানে গার্ডেনিং টিপস রিলেটেড ব্লগ আছে। তার মানে ঝামেলা করতেছে ওই ইউআরএলটা, কোনোভাবে এটা রিডিরেক্ট হয়েছে। তো এখন এই রিডিরেকশন ইস্যুগুলা কিভাবে ফিক্স করব, এটা কিভাবে ফিক্স করব? এটার জন্য আমরা র্যাঙ্ক ম্যাথের হেল্প নেব। ঠিক আছে, চলে যাবো এখন র্যাঙ্ক ম্যাথে। র্যাঙ্ক ম্যাথের আপনি ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা, আসার পরে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরে দেন হচ্ছে এই যে রিডিরেকশনসটা এটা ডিসেবল আছে, এটা এনাবল করব। দেন এটা সেটিংসে যাব। উম, আজান দিচ্ছে। ম্যাম আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার আজকে আমার ক্লাস থেকে বেরোতে হবে, আমার প্রেজেন্টেশনটা কি দেওয়া যাবে? আর রোল 18, আমার বন্ধুর হ্যাঁ, আপনি বিয়ে কমেন্টে আজকে। কমেন্টে দিয়ে রাখেন ভাই রোলটা জাস্ট। জি ম্যাম, ধন্যবাদ। কমেন্টে দিয়ে রাখেন, আর 1 মিনিট সময় নিচ্ছে, আজানের উত্তরটা জাস্ট দিয়ে নেই। 1 মিনিট জাস্ট। এই ক্লাসের জন্য আমি 3-4টা বিয়ে মিস করছি এই সম্পূর্ণ এই প্রসেস সময়, আর কত কিছু যে মিস করলাম হিসাব ছাড়া। ভাইয়া আবার বলেন। আমি বললাম যে এই কোর্সের সময়ে এই 2.5-3 মাসে অনেক কিছু মিস করছি। আপনার কনসার্ট মিস করছি, তারপর বিয়ে মিস করছি, বিভিন্ন প্রোগ্রামে যাই না, গেট টুগেদারে যাই না। আর গেলেই তো মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। আমাদের মাইন্ডের যে অবস্থা, একবার যদি অন্যদিকে ডাইভার্ট হয় আবার ব্যাক করা খুব টাফ। হ্যাঁ ভাই। এই যে তালা ভাই তো আপনার এই যে এক্সাম দেয় না, তারপরে ওই ঠিক মতো করতেছে না। ভাই আমার এক্সাম চলতেছে, অনেক প্রেশার এখন ভাই আমার উপর। হুম, এটাই।
ওদিকেও সময় দিতে হয়, এদিকেও সময় দিতে হয়, দুইটাই তো পড়াশোনা। আমার তো মনে করেন যে হ্যাঁ ভাই, পড়াশোনা নাই, মানে আমার পড়াশোনা শেষ। আমার তো ব্যস্ততা হলো এখন অন্য বিষয় নিয়ে, এটার সাথে দুইটাই এটা। করবো, যত কষ্ট হোক হ্যাঁ, এরপরে করবো। আগে কোর্স পর্যন্ত আগে ইয়ে থাকে, এটা সম্পূর্ণ সিস্টেম করার পরে কি করলেন না করলেন এটা হলো জানতে ব্যাপার। ওকে, আম ব্যাক। তো দেখেন, রিডিরেকশনসটা আমরা চালু করে দেওয়ার পর র্যাঙ্ক ম্যাথের নিচে এই যে রিডিরেকশনস নামে একটা আপনার মেনু অ্যাক্টিভ হয়ে গেছে। এটাতে ক্লিক করার পরে এটা দেখেন টোটাল ব্ল্যাঙ্ক, কারণ আমি এখানে কাউকে এখনো রিডিরেক্ট করি নাই। যেগুলো রিডিরেক্ট করবো এখানে দেখাবে যে হ্যাঁ তুমি এগুলোকে রিডিরেক্ট করিয়েছো। সো রিডিরেক্ট আমরা কিভাবে করাবো, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পরে সোর্স ইউআরএল, মানে ওই যে হিবিজিবি যে একটা ইউআরএল হয়ে আছে আমার, যে এখানে লিস্টে কয়টা আছে, হিবিজিবি ইউআরএল 251টা, এবং এইগুলাতে ক্লিক করলে নিয়ে যাচ্ছে আমার একটা ব্লগ পেজে। তো সেই যে ব্লগ পেজে নিয়ে যাচ্ছে সেই লিঙ্কটা আমাকে লাগবে, যে ব্লগ পেজে নিয়ে যাচ্ছে। আর এখানে যেটা শো করছে দেখতে এরকম একটা হিবিজিবি একটা মানে আননোন একটা ইউআরএল টাইপ আসছে, সেটা লাগবে। এই দুটো ইউআরএল লাগবে। তো এখানে লাইক আমার এই ইউআরএলটা যেটাতে হিবিজিবি টাইপ আছে এটা আপনি দিবেন হচ্ছে সোর্স ইউআরএল এ। অ্যান্ড আপনাকে এই লিঙ্কে ক্লিক করার পরে ওপেন হচ্ছে আপনারই ওয়েবসাইটেরই একটা ব্লগ পেজ, যেটা আসলে ভ্যালিড, যেটার ভ্যালু আছে আপনার কাছে, এরকম একটা ভ্যালিড পেজ আসছে। তখন ওই ইউআরএলটা, এখন আমি তো এখন অন্য ইউআরএল দিয়ে দেখাচ্ছি তাই না, বা আমি আমার আমার ইউআরএল দিয়ে দেখাই, আমার ওয়েবসাইটেরই যদি একটা ইউআরএল এ যাই, পোস্ট কই, আমার পোস্টটা ওপেন করি, মনে করেন এই পেজে নিয়ে যাচ্ছে, বাট এটা দেখাচ্ছে একটা হিবিজিবি ইউআরএল। এরকম হবে স্ট্রাকচার গুলো। আমি একটু দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি, তাহলে আপনাদের আর প্রবলেম হবে না। ডেস্টিনেশন ইউআরএল আসবে, ওপেন করার পরে যে ব্লগ পেজটা দেখাচ্ছে সেই ইউআরএলটা। আর এখানে থাকবে মেইন ইউআরএল এর পরে, মানে pantheon.io এর পরে একটু এরকম আসছে, ABCD 1 2 3 নাম্বার আসছে, এরকম আসছে যে এটাতে ক্লিক করতেছে রিডিরেক্ট করে এখানে নিয়ে আসছে। দ্যাটস ইট। এটাকে বলা হয় 301 পার্মানেন্ট মুভ। বা এখানে আপনার কোনো চেঞ্জেস আর করতে হবে না, খালি এই দুটো ইউআরএল আপনি দিবেন। মানে মিস ব্যাপারটা হলো যে আমার ওইখানে এই ইনজেক্টের যেই 251টা পেজ আছে, ওইটার মধ্যে যেই ইউআরএলটা আছে, ওইটার মধ্যে ক্লিক করলে আমাকে আমারই ওয়েবসাইটের হ্যাঁ, অন্য যে ইয়াতে নিয়ে যায়। রাইট। অন্য যে ব্লগ পেজে নিয়ে যাচ্ছে সেই ইউআরএলটা ডেস্টিনেশনে দিব। আচ্ছা, সেই ইউআরএলটা দিব এখানে, আর সোর্স লিংকে দিব যেটা ওই যে আমার যেটা হিবিজিবি যেটা ছিল, এটা দিব সোর্স লিংকে। তাহলে এটা বেনিফিট কি? হ্যাঁ ভাইয়া বলেন, বলছেন যে এটা যে আমরা এখানে রিডিরেক্ট করাবো তাতে লাভ কি, তাই তো? হ্যাঁ, বেনিফিট কি? বেনিফিট কি, তখন এই যে আমাদের আহ, ওই এইটা, এই যে ইউআরএলটা আছে এইটাকে গুগল ক্রল করতে পারতেছে না। গুগলদের এই ইউআরএলটা ক্রল তখন না করলেও চলবে। লাইক আমার আমার এই পেজটা ইন্ডেক্স করছে কিনা, এটা ক্রল করছে কিনা সেটা দেখার বিষয়। এবং এটা যদি ইন্ডেক্স না থাকে তখন আমরা কি করি, যে ইন্সপেকশনে যে তাকে রিকোয়েস্ট করব যে এটা ইন্ডেক্স করো, বা কোনো যদি চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করব। এবং এই ইউআরএলটা কোনো কারণে হচ্ছে গুগলে যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে সে হচ্ছে এই রাইট পেজে তখন চলে আসতে পারবে। বাট এমনিতে কিন্তু ওটার লিঙ্কে ক্লিক করলে রাইট পেজে সে যেতে পারবে না। বাট যখন হচ্ছে এটাকে রিডিরেক্ট করলে তখন দেখা যাবে যে ওইটা রিডিরেক্ট করে নিয়ে আসছে। এখন এখানে সব পেজ যে আপনি এই যে পেজ উইথ রিডিরেক্টে এখানে যে 251টা পেজই এরকম তা কিন্তু না। এটা কিন্তু একটা ভুয়া বিষয়। ঠিক আছে, এটা একটা টোটালি ভুয়া, যে এখানে আমি 251টা পেজে যে আমার ব্লগ আছে, ব্লগ পেজে নিয়ে যাচ্ছে তা কিন্তু হয় না। মানে রিডিরেক্ট করতে হবে না। কি হয় জানেন, বিভিন্ন ধরনের এরর পেজ আসবে, মানে যে পেজের কোনো অস্তিত্ব নাই। কেমন, সেটার এক্সাম্পল কি হতে পারে, এরকম আসবে রিডিরেক্ট পেজে ক্লিক করছেন এরকম দেখাচ্ছে এরর, অথবা ব্রোকেন লিংকের মতো। হ্যাঁ এরকম হবে, অথবা অনেক হিবিজিবি একটা কোড থাকবে এরকম ব্ল্যাক ইসে, এই যে এরকম ভাবে
এই যেখানে পেজ সোর্সে গেলে যেমন আমরা অনেকগুলা কোড দেখতে পারি, এরকম ভাবেই অনেকগুলা কোড দেখা যাবে। ওই পেজে ক্লিক করতেছি, পেজের ইউআরএল এর কোনো আসলে ভ্যালু নাই, মানে আমার ওয়েবসাইট .com এর পরে একটু হিবিজিবি কিছু সংখ্যা আছে, তো এটার কোনো ভ্যালু নেই, আমি জানি এই ধরনের কোনো পেজ নেই। এবং সেটাতে ক্লিক করার পরে এরকম অসংখ্য পেজ আসে, এগুলো ইনভ্যালিড পেজ। এগুলো হচ্ছে ইনভ্যালিড পেজ, এরকম কোডওয়ালা পেজ চলে আসে। তার মানে এগুলা কিভাবে তৈরি হয়, যে যখন সাইট ডেভেলপ করা হয়, সেই ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের এররের কারণে, বিভিন্ন কিছু ঠিকঠাক ভাবে না হওয়ার কারণে দেখা যায় তৈরি হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে এই ধরনের পেজগুলো আমরা কি করি, তখন রিমুভাল রিকোয়েস্ট দিয়ে দিই। রিমুভাল রিকোয়েস্ট দেখিয়েছি না গত দিনে, এই যে এখান থেকে কিভাবে আপনি রিমুভালসে যে রিকোয়েস্ট করবেন আপনার পেজটা রিমুভ জি করার মিস। জন্য, এখান থেকে যে আমরা রিমুভ করে দিব। কারণ এখানে আপনার ম্যাক্সিমাম পেজেই এই ধরনের ইস্যু, যে পেজে আসলে কোনো ভিত্তি নাই, যে পেজে কোনো ভিত্তি নাই এই ধরনের পেজ আসবে। ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে নাম্বার 2-তে কি ছিল, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। আচ্ছা, এটা তো ওরা বলতেছে যে তোমার এই পেজগুলো আমরা ইন্ডেক্স করতে পারি না। এই যে নো ইন্ডেক্স ট্যাগ মানে বলতেছে যে আম, আমাদের যে ওই যে গত দিনের robot.txt করেছিলাম না, মনে আছে? ওরা জি বলতেছে মিস। যে এই পেজগুলাকে নো ইন্ডেক্স করা আছে, নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে, মানে robots.txt মানে ফাইল দ্বারা গুগলকে বলে দিব নির্দেশ, যাতে। হ্যাঁ robots.txt ফাইল দ্বারা নির্দেশ করা হয়েছে যে তোমার এই পেজগুলা ইন্ডেক্স হবে না, দ্যাটস ওয়াই এই পেজগুলা রয়ে গেছে, এগুলো আমরা ইন্ডেক্স করাতে পারি নাই। কয়টা পেজ এখানে? 166টা পেজ। বাট এটা কি ট্রু? আমরা কি এই পেজগুলোকে নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে রাখছি, মানে robots.txt তে যে রোবটকে না করছি যে তুমি এই পেজে করবা না? এটা কিন্তু ট্রু না অলওয়েজ, বা ট্রু কি না সেটা তো আমরা জানবো না। আগে থেকে জানবেন, কারণ আমি এটা জানি তাই আমি বলতে পারতেছি, বাট আপনি যখন জানবেন না তখন আপনি কি করবেন? তখন আপনি যে ওটা চেক করবেন র্যাঙ্ক ম্যাথে যে, হুম। র্যাঙ্ক ম্যাথে যে হচ্ছে জেনারেল সেটিংসে আছে, তাই না? জেনারেল সেটিংস থেকে আপনি এখানে আপনার এডিট robots.txt, এখানে যে আপনি দেখবেন যে আছে কিনা, তাই না? দেখবেন, বা robot.txt ফাইল দেখার আর শর্টকাট মেথড আছে, আরেক সময় দেখায় দিব না। তো এখানে নো ইন্ডেক্স ট্যাগ দেয়া আছে এই পেজগুলাতে। সেই পেজগুলার এক্সাম্পল কেমন জানেন? এই যে এরকম, এই যে মেন ওয়েবসাইটের ডোমেন, তারপরে এখানে সাল টাল চলে আসছে, তারপরে পেজ, তারপরে অনেক সময় ক্যাটাগরি আসে, লাইক এখানে গার্ডেনিং, গার্ডেনিং এর আন্ডারে সাব ক্যাটাগরি ফ্লাওয়ার গার্ডেনিং, এরকম পেজ আসছে। সো এই পেজগুলোকে আমি নো ইন্ডেক্স করি নাই, তারপরে ওরা আনছে। এবং এই পেজগুলাতে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে জানেন? এরকম পেজে নিয়ে যায়। মানে আমার পেজগুলো হবে কেমন, প্রত্যেকটা পোস্টের ইউআরএল যা তাই হবে আমার পেজগুলা। প্রত্যেকটা পোস্টের ইউআরএল যা, মানে এই যে ইউআরএল যেটা এরকম থাকবে, আমার পেজ থাকবে নিট অ্যান্ড ক্লিন। আমার পেজ সম্পর্কে আমি জানবো যে এখানে এই যে আমার কিওয়ার্ড এরকম, বাট এইটা হচ্ছে একটা ক্যাটাগরি পেজ। যেমন এখানে হোম ইমপ্রুভমেন্ট ক্যাটাগরি, আপনার এই যে website.com এর পাশে আছে হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট। এই হোম ইমপ্রুভমেন্টটা কি? একটা ক্যাটাগরি। তো ওই যে লিঙ্কগুলাতে ক্লিক করলে এরকম একটা ক্যাটাগরি পেজে নিয়ে আসে। অথবা পেজেস নামে এদের কোনো সেকশন আছে কিনা, এরকম নাই ওদের। কোনো ক্যাটাগরি পেজে নিয়ে আসে, বা এমন একটা পেজ আনে যেখানে 3-4টা ব্লগ বা 3-4টা টপিক দেখা যাচ্ছে। তো এই পেজগুলো আমাদের কাছে ভ্যালিড না। তখন আমরা robot.txt তে যে এগুলা কি করে দিতে পারি জানেন? ডিসঅ্যালাউ করে দিতে পারি। গুগলকে বলবো যে তুমি আমার এই পেজগুলা দেখায়ও না, যেহেতু এখানে এই ধরনের ইস্যু ওরা পাচ্ছে যে আমরা এটা করেছি বাট এই কাজটা আমরা করি নাই, এবং এই পেজগুলোর আমার কাছে ভ্যালু নাই। যেমন এই যে স্ল্যাশের ভিতরে কি আছে, পেজ, স্ল্যাশের ভিতরে কি থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির নাম থাকতে পারে, এগুলা ডিসঅ্যালাউ করে দিতে পারি। অথবা অথবা কি হতে পারে, আমরা রিমুভাল রিকোয়েস্টে যেই পেজগুলা রিমুভের জন্য রিকোয়েস্ট করতে পারি। তো এটা তো গত ক্লাসে দেখিয়েছি robot.txt তে কিভাবে ডিসঅ্যালাউ করবেন। ডিসঅ্যালাউ দিয়ে কি করবেন, অনলি ডাবল স্ল্যাশ দিয়ে পেজ দেখায় দেবেন। ডিসঅ্যালাউটা মিস বুঝলাম যে, আর যেটা রিমুভাল বললেন, এটা কি রিমুভালে না দিয়ে এটা কি ঠিক করা সম্ভব না? রিমুভাল এটা এটা তো ভ্যালিড কিছু না, এটা তো প্রয়োজন নাই।
গুগলে আমি এই পেজটা র্যাঙ্ক করিয়ে কি করব বলেন? লাইক হচ্ছে গুগলে এই যে bsg.com/gardening, এটা আমার র্যাঙ্ক করানোর দরকার নাই তো? এটাকে আমার র্যাঙ্ক করানোর দরকার আছে? এই পেজটা পেজটা কিন্তু আছে এখানে। হ্যাঁ, এবং এই ইস্যুটা কিন্তু তেমন মেজর ইস্যু না। গুগল এটা ইন্ডেক্স করে নাই, দরকার নাই তো তোমাকে আমার এই পেজ ইন্ডেক্স করার। গুগল ইন্ডেক্স করতে পারে নাই কেন? কারণ এখানে সে নো ইন্ডেক্স ট্যাগ পাচ্ছে বলতেছে, কিন্তু আমরা নো ইন্ডেক্স ট্যাগ দেই নাই তো। সেক্ষেত্রে এই পেজটা আসলে আপনার কাছে ভ্যালুয়েবল কিনা, সে যদি পেজটাকে আমার কাছে ভ্যালুয়েবল হয়, যদি যদি ভ্যালুয়েবল, বলে যে না। লাইক ধরেন যে এই যে ব্লগ পেজটা, এই যে এটা একটা ব্লগ, এটার ভ্যালু আছে, এরকম পেজ যাবে না। আপনি কি চাইবেন আপনার এই যে রিটেন করা ব্লগটা গুগলে ইন্ডেক্স করাচ্ছে না, নো ইন্ডেক্সে পড়ে আছে, আপনি সেটা চাবেন? অবশ্যই চাবেন না। তখন আপনি কি করবেন? এই ব্লগের কোনো কারেকশন করাতে হবে কিনা, কোনো এসইও ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, যদি করতে হয় সেগুলো আগে আপনি করবেন। করার পরে তখন কি করবেন? আপনি আবার রিকোয়েস্ট করবেন রি ইন্ডেক্সের জন্য। আপনি আচ্ছা। চলে যাবেন কোথায় তখন? ইউআরএল ইন্সপেকশনে, যে ওই ইউআরএলটা দিয়ে আচ্ছা। গত ক্লাসে দেখিয়েছি, আমরা রিকোয়েস্ট হ্যাঁ, করব বুঝতে পারছি। যে তুমি আমার এই পেজটাকে ই করো, ইন্ডেক্স করো। যদি এটা আমার এরকম ভ্যালিড পেজ হয়, যে এটা একটা আমার ব্লগ আছে এই পেজে, সো এটা তো ভ্যালু আছে। বাট এই যে পেজটা, যে পেজটা হচ্ছে একটা ক্যাটাগরি পেজ, এখানে অনেকগুলা ব্লগ আছে, এটা র্যাঙ্কে গেলো না না গেলো তাতে যায় আসে না। এটা কোন ক্যাটাগরিতে আমি র্যাঙ্ক করাবো? কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করবেন? কিওয়ার্ডে কোনো কাজ করছি, সরি, র্যাঙ্কিং এর কোনো কাজ করছি আমরা এখানে? এখানে র্যাঙ্কিং এর কোনো কাজ করা হচ্ছে? লাইক এটা গার্ডেনিং কিওয়ার্ড নেওয়া হয়েছে, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, ব্যাস এতটুকুই। আর এইগুলো তো হচ্ছে আপনার আপনার সেকশন গুলা, প্রোডাক্ট সেকশন বা আপনার ব্লগ সেকশন। সো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। যদি গুগল এটা ইন্ডেক্স নাও করে, ওভাবে যদি রেখেও দেয়, কোনো প্রবলেম নাই। আপনাকে যে এটা যে ইয়া করতে হবে, গুগলের robot.txt দিয়ে আপনাকে এটা ব্লক করে দিতে হবে তাও না। অনেক ক্ষেত্রে তো প্রয়োজন আছে, কেন ব্লক করবো? অনেক ক্ষেত্রে প্রয়োজন আছে, ব্লক নাও করতে পারেন। অথবা যদি একান্তই দেখা যাচ্ছে যে টোটাল গার্ডেনিং না, আমাদের দেখা যায় এই ইউআরএল গুলোর পিছনে ফুল একটা ক্যাটাগরি আসে না। এটা এখানে যেমন ফুল গার্ডেনিং এর ক্যাটাগরিটা চলে আসছে, কিন্তু এখানে কিন্তু এরকম হয় না আমাদের ক্ষেত্রে। এখানে দেখা যায় যে কোনো একটা ক্যাটাগরির একটা দুটো পেজ দেখায়। এই যে যেমন এখানে দুটা পেজ দেখাবে সম্ভবত, যে দুটো পেজ মানে দুটো ব্লককে দেখাবে একসাথে করে একটা ক্যাটাগরির আন্ডারে। সো এটা আসলে ভ্যালু নাই, তখন ওগুলো আমরা ডিলিট করে দিই। লাইক এখানে আমি আসলাম গার্ডেনিং স্ল্যাশ, এখানে 2 দেওয়া আছে। 2তে কি হবে তখন? যে এখানে দেখাচ্ছে যে এখানে অনেকগুলো ব্লগ না গার্ডেনিং ক্যাটাগরির আন্ডারে, সো যেহেতু 2 দিয়েছে, 2 দিয়ে অনলি দুটো ক্যাটাগরি দেখাচ্ছে এখানে, মানে দুটো পোস্ট দেখাচ্ছে, আর বাকিগুলো দেখায় না। তখন ওগুলো আমরা রিমুভালে দিয়ে দেব, অথবা আহ, একটা আমি robot.txt ফাইল ফরম্যাটেও ফেলে দিতে পারি। ঠিক আছে। দেন যে ইস্যুটা আছে, অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, ওই ক্যানোনিক্যাল ট্যাগ রিলেটেড ইস্যু। হ্যাঁ, এই যে এখানে কয়টা পেজ দেখি তো, বলতেছে অল্টারনেটিভ পেজেস উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এখানে 56টা পেজ পাচ্ছে। এখানে পেজ গুলা একটু স্ট্রাকচার গুলা দেখেন কি অবস্থা, ওই যে ওরকমই পেজ 51, এই যে হিবিজিবি স্ট্রাকচার। হ্যাঁ, এই যে এরকম হয় ইয়াগুলো, এই লিঙ্কগুলা স্ট্রাকচার এই যে এরকম হচ্ছে। এরকম হচ্ছে মানে এখানে বলতেছে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ রিলেটেড ইস্যু আছে এই পেজগুলাতে। অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল, এখানে ফ্রম অরিজিনাল পেজকে তারা ধরতে পারছে না, মানে এখানে যে ক্যানোনিক্যাল ট্যাগগুলো ধরা হয়েছে সেগুলো সেখান থেকে সে অরিজিনাল পেজ কোনটা সেটা সে ইন্ডিকেট করতে পারছে না। আহ, আচ্ছা, তো এখানে কি কি হয় দেখেন। এগুলাতে ক্লিক করলে কি হবে, দেখা যাবে যে এরকমই দেখাচ্ছে পেজে কয়েকটা, ওই যে যেই ইস্যুটা মানে একই রকম, সবগুলোর সাথে সবগুলা রিলেটেড। এই যে নো ইন্ডেক্সে যেমন টাইপের ইউআরএল আমাকে যেরকম ইন্টারফেস আসছে, এখানেও তা দেখাবে। হলে সেক্ষেত্রে এখান থেকে কিছু আমার রিমুভ হয়ে যাবে, কিছু কি হবে এখান থেকে আমি ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। আবার কিছু কিছু ক্লিক করলে রিডিরেক্ট করে নিয়ে যাবে একটা ব্লগ পেজে, যেটা রিডিরেকশনসে হয়েছিল, দেখেন রিলেটেড কিন্তু। যখন রিডিরেক্ট করে নিয়ে যাবে একটা পেজে, তখন সেটাকে আমরা কি করব, যে এই যে এরকম একটা হিবিজিবি ইউআরএল থেকে ক্লিক করে একটা অরিজিনাল ব্লগ পেজে নিয়ে যাচ্ছে, তখন ওটা আমরা 301 পার্মানেন্ট রিডিরেকশন করে দেব। আর কিছু আছে ইনভ্যালিড, ওই যে অনেক সংখ্যা কোড টোড দেখাচ্ছে,
ওগুলা রিমুভালে দিয়ে দিতে পারি। তখন হচ্ছে যে সোর্স লিঙ্ক আর ওই যে ডেস্টিনেশন লিঙ্কটা ইউজ করবে এটার ক্ষেত্রে। সবগুলাই কিন্তু মিলে যাচ্ছে একটার সাথে আরেকটা, আপনার সবগুলাই কিন্তু ম্যাচ করবে। আপনার যে কোনটা কি করবেন, আপনার ইউআরএলটা ওপেন করে বুঝতে হবে, আর ওপেনের আগে ইউআরএলটা দেখে বুঝতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে। কিন্তু কেন হয়েছে, জাস্ট ওরা এখানে কারণগুলো দিয়েছে। দেন পরের ইস্যু যেটা হচ্ছে ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল ট্যাগ। আচ্ছা, এটা হচ্ছে ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল ট্যাগ। এটা ওই ক্যানোনিক্যাল ট্যাগ রিলেটেড তিনটা ইস্যু আছে এখানে। এই যে একটা, উম, আরেকটা, একটা কই, তিনটা ক্যানোনিক্যাল ট্যাগ রিলেটেড, এই যে আরেকটা এখানে আছে। এই যে ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার। এটা হচ্ছে ইউজারের বিহেভিয়ার থেকে একটা মিস্টেক তৈরি হয়, ইউজারের সার্চের উপর একটা মিস্টেক তৈরি হয়। এই যেখানে দেখাচ্ছে যে ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার, এখানে ইউজারের সার্চ রিলেটেড প্রবলেমের কারণে এই প্রবলেমটা আমাদের এখানে তৈরি হচ্ছে। এটা ওয়েবসাইটে ওনারের কোনো দোষ নাই এটা। লাইক এই যে এখানে দেখেন দেওয়া আছে ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার, এটা একটা। দেন হচ্ছে এই যে আরেকটা ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল, আর একটা হচ্ছে আপনার অল্টারনেটিভ পেজ। তো এই সবগুলা কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ রিলেটেড প্রবলেম। এবং এই যে ইউআরএল গুলাতে যে প্রবলেম দেখায় সব অলমোস্ট সেম দেখেন। এগুলোতে তো আমি সবগুলোতে ইউআরএল স্ট্রাকচার গুলো এনেছি, যদি একটু দেখেন। উম, কোথায় গেল সেটা, 2-3 নাম্বারটাতে ছিলাম মনে হয়। এই যে দেখেন স্ট্রাকচার গুলা সবগুলো এরকম, স্ট্রাকচার হচ্ছে সবগুলাই দেখেন এরকম পেজ রিলেটেড। তো সেক্ষেত্রে যেহেতু ক্যানোনিক্যাল ট্যাগগুলো আমার এই পেজ ক্যাটাগরির আন্ডারে আসছে ম্যাক্সিমাম সবগুলাই, তখন এই পেজটাকে আমরা কি করতে পারি, রোবট ডট টিএক্সটি তে যে এটাকে আমরা ডিসঅ্যালাউ করে দিতে পারি। ডিসঅ্যালাউ কোলন দিয়ে জাস্ট খালি এটা এটা দিয়ে দেবেন, তাহলে হবে যে পেজের আন্ডারে যে পেজগুলা আছে, এই যে পেজ ক্যাটাগরি, এটা এটা মানে আমার লিঙ্কের ভিতরে এরকম স্ল্যাশ দিয়ে পেজ আছে, এরকম যত পেজ আছে সবগুলা তুমি ডিসঅ্যালাউ করে দাও। গুগল দরকার নাই তোমার এই পেজগুলাকে ক্রল বা ইন্ডেক্স করার, তখন এগুলো আমরা এভাবে সাইন দিয়ে ডিসঅ্যালাউ করে দিতে পারবো। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগের জন্য আমরা ওই যে রোবট ডট টিএক্সটিটা ইউজ করব। সেক্ষেত্রে আপনার আর রিমুভালের প্রয়োজন নাই, আপনাকে রিমুভ করার দরকার নাই। বাট ক্লিক করে দেখতে হবে যদি কোনো এক্সাক্ট পেজ থাকে, সেক্ষেত্রে সেগুলো আমরা রিডিরেক্ট করে দেব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছে রিডিরেক্ট ইস্যু এরর। রিডিরেক্ট না একবার করলাম শুরুতে, পেজ উইথ রিডিরেক্ট একই জিনিস। হ্যাঁ, একই এরর, কিন্তু ইউআরএল এর প্যাটার্ন আলাদা। ওই যে পেজের আন্ডারে চলে গেছে। তো এখান থেকে পেজগুলো দেখবেন, যেগুলো রিডিরেক্ট করা যায় রিডিরেক্ট করবেন, যেগুলো ইনভ্যালিড ওই যে নাম্বার হিবিজিবি থাকবে সেগুলো ডিলিট করব। অথবা যদি দেখি সব এই পেজ মানে সবগুলো লিঙ্ক এরকম টাইপ আছে, লাইক দেখেন লিঙ্কগুলো এরকম থাকবে আপনার সবগুলাই। কেমন থাকবে, মেইন ডোমেন স্ল্যাশ পেজ, দেন এইখান থেকে যে নাম্বারগুলো আপনার চেঞ্জ হওয়া শুরু হবে, এখানে কোথায় 6, কোথাও হচ্ছে 9, 8, 9, তারপরে এরকম আর আরো কিছু এখানে অবজেক্ট অ্যাড থাকতে পারে এটার পাশে, এরকম থাকবে ইউআরএল। তার মানে যখন আপনার এই রিডার এরগুলো আসতেছে সবগুলা এই পেজ সেকশনের আন্ডারে, ওই যে আমরা একবার পেজ একবার করলেই হবে। কারণ আপনি যদি এই একটা একটা করে পেজ ধরে রোবট ডট টিএক্সটি তে নিয়ে যে ডিসঅ্যালাউ করতে যান, মনে করেন আপনি রোবট এক্সটিতে আসলেন, এখানে আপনি ডিজ অ্যালো করবেন একটা একটা করে পেজ ধরে ধরে। হ্যাঁ, দেন এখানে কি হবে স্ল্যাশ, এভাবে যদি করতে যান তখন কি হবে, এখানে তো সব একটা তো নির্দিষ্ট লিমিট আছে, সব তো ফিল আপ হয়ে যাবে, মানে এত এত ইউআরএল। এই কারণে আমরা অনলি ডিসঅ্যালাউ করে দেবো কাকে, এই যে পেজকে। পেজ দিলে সে বুঝে যাবে এই এই পেজ আছে যে ইউআরএল গুলাতে সবগুলা সে ডিসঅ্যালাউ করে ফেলবে, তখন সেটা বুঝে যাবে। বুঝতে পারছেন? তো মিল আছে কিন্তু জি সবগুলো ম্যাম। বিষয়ের সাথে, সবগুলো কিন্তু বিষয় মিলে যাচ্ছে কোনো কোনো ভাবে। এবং এরকম এই যে এখানে একটা এক্সাম্পল এনেছি যে এখানে রিডিরেক্ট এররে অনেক সময় আমি এরকম ইস্যু পাচ্ছি। হ্যাঁ, এরকম ইস্যু পাচ্ছি। সো আপনি যদি একবারই ডিসঅ্যালাউ করে দেন, সো কি ইস্যু আসলো না আসলো আর আমার সেটা দেখতে দেখতে যাচ্ছি না। আর যদি দেখা যাচ্ছে যে না, রিডিরেক্টে ক্লিক করে অন্য আমার অরিজিনাল ব্লগ পেজে নিয়ে যাচ্ছে, সেগুলো আমরা 301 রিডিরেকশন করব, এবং বাকিগুলা আমরা ডিলিট করে দিতে পারি রিমুভালে যে, বা সেই পেজ আমাদের ড্যাশবোর্ড থেকে। মিস, আমরা যে এই যে কাজটা করতেছি এটা কি আপনার
এসইও এর মধ্যে পড়বে নাকি এটা ওয়েব ডেভেলপের মধ্যে না, পড়বে? টেকনিক্যাল এসিও, ও টেকনিক্যাল এসইও মানে ডেভেলপারের কাজ না, এটা আমাদের কাজ। এসইও এর মধ্যেই পড়তেছে কিন্তু সব। জি জি, এগুলো এসিওর মধ্যে আচ্ছা। পড়ছে। ওকে, 4xx ইস্যু। 4xx ইস্যুতে একটা পেজ পাওয়া গেছে ব্যাড রিকোয়েস্ট, এবং এই ইউআরএল এর কোনো ভ্যালিডিটি নাই। তো এগুলো একটা পেজ দুটো পেজ থাকবে, এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ না, আমি এভাবে ছেড়ে দিতে পারি, অথবা আমি এগুলো রিমুভালে রিমুভ করে দেবো, ক্লিন করে রাখলাম। আচ্ছা, কিন্তু এই ইস্যুগুলো আবার আসতে পারে। তো পার্মানেন্ট সলিউশন, কিছু কিছু ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন নাই। তো এখন বাকি শেষের তিনটা এরর যেটা আছে, ক্রল করছে বাট ইন্ডেক্স করে নাই, তার মানে আমার কন্টেন্টে ঝামেলা আছে। ডিসকভার করছে বাট নট ইন্ডেক্সড, এটা আমার কন্টেন্টে ঝামেলা আছে। কি কেমন? লাইক আপনার কন্টেন্টের কোয়ালিটি খুবই লো, থিন কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট পাওয়া গেছে, প্লাগারাইজড কন্টেন্ট পাওয়া গেছে, কপি কন্টেন্ট পাওয়া গেছে, কন্টেন্টের কোয়ালিটি বা ফরম্যাট খুব একটা ভালো না, গুগলে পছন্দ হয় নাই, সেখানে ক্রল করছে কিন্তু ইন্ডেক্স করে নাই, আর এখানে ডিসকভার করছে মানে বুঝে পাইছে তোমার যে পেজ আছে, কিন্তু সে এখনো ক্রলিং প্রসেসেও যায় নাই, সে ক্রল করতে আগ্রহী না। অথবা আপনার ব্লগ টক সব ঠিক আছে কিন্তু আপনি এসইও অপটিমাইজ করেন নাই, মানে অন পেজ এসইও অপটিমাইজ করেন নাই, সেক্ষেত্রেও এই দুটো প্রবলেম আসে। তখন এই পেজগুলো নিয়ে কি করতে হয়? এই পেজগুলো নিয়ে তখন ওই কন্টেন্ট কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সে প্র্যাকটিস করতে হবে, এসইও গুলা ঠিকঠাক করতে হবে, সোশ্যাল শেয়ারিং শুরু করতে হবে, তারপর আবার তাকে রিকোয়েস্ট করতে হবে ইন্ডেক্স করাও, ভাই আমার এটা ইন্ডেক্স করাও। অ্যান্ড এখানে অনেকগুলা পেজ দেখাবে, দেখেন আমি যাই, এখানে অনেকগুলা পেজ দেখাবে ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স 1321, মানে ম্যাক্সিমাম পেজই এখানে, তাই না? আর এখানে বলতেছে ডিসকভার করছে এটা 33টা। তো এই সব কিন্তু ভ্যালিড পেজ না, এটা বুঝতে হবে যে আমাদের কিন্তু এই সব পেজ নিয়ে কাজ করার কিছু নাই। মনে হয় যে আল্লাহ এতগুলা পেজে এরর, কিন্তু এগুলো তো ভ্যালিড পেজ না। দেখা যাবে এখানে ম্যাক্সিমাম পেজে ক্লিক করলে আমাকে একটা এরর পেজ দেখায়, এখানকার ম্যাক্সিমাম পেজে ক্লিক করলে এই যে এরকম, কেমন এরকম এরর পেজ দেখায়, আর একটু কম থাকে কোড, এরকম ভাবে এরর আসবে, ওগুলোকে রিমুভালে দিয়ে দিবেন, এরকম আসবে। আর যেগুলোতে আমার ব্লগ ওপেন হবে, যেরকম ভাবে একটা ব্লগ পেজ ওপেন হবে, তখন সেটার এসইও নিয়ে আপনাকে কাজ করতে হবে, অন পেজ এসইও অপটিমাইজ করতে হবে, এই কন্টেন্টের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, যে ইমেজগুলো দিয়েছেন ইমেজগুলো ইউনিক কিনা, বা এগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় তার উপরে আপনাকে কাজ করতে হবে। দ্যাটস ইট। তো এখন দেখেন এই কাজগুলা আসলে প্র্যাকটিক্যালি আমরা না করতে, মানে করতে গেলে জিনিসগুলো আপনি আরো বেটার এক্সপ্লোর করতে পারবেন। বাট একটু ওভারভিউ ধারণা পেয়েছেন না যে আসলে এই ক্লায়েন্টে কোনো একটা দিন সার্চ কনসোলে গেলেন, পেজেসে গেলে কি আপনি একদম আকাশ থেকে পড়বেন এরকম কি হবে কিছু, না আপনি কিছুটা আইডিয়া পেয়েছেন? কিছুটা আইডিয়া কিছুটা পাইনি আইডিয়া আমরা? পাবো। কিছুটা হলেও আপনি সম্পূর্ণ জি সম্পূর্ণ ম্যাম। আইডিয়া পেলাম। হ্যাঁ, এখন সম্পূর্ণ আইডিয়া পেলেও দেখা যাবে যে যখন এক্সাক্ট এই লিঙ্কগুলো নিয়ে আপনি একটু ক্লিক টিক করতে পারবেন, আরেকটু আপনি বুঝবেন। তো এটা আসলে প্র্যাকটিক্যাল কাজ না করতে গেলে এই জিনিসগুলো আসলে টোটালি আয়ত্তে আসে না, কারণ আমাদের ওয়েবসাইট গুলো নিয়ে তো আসলে আমরা ওভাবে কাজ করা হয় না। কারণ আমরা হচ্ছে একটা ডামি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, একটা দুটো কন্টেন্ট হচ্ছে আমরা অপটিমাইজ করতেছি, তার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এগুলো র্যাঙ্ক ট্যাঙ্ক নাই। তো এই কারণে এরর গুলো ওইভাবে আসছে না, মিনিমাম 6 মান্থস কাজ করা লাগবে একটা ওয়েবসাইটে, তারপরে আসবে। বাট যদি এই ধরনের কাজ করতে হয় আপনাদের প্রবলেম হবে না আশা করি। আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো না ফাইবারে সার্চ করে, যে আপনাদের যে ওই যে এসইও রিলেটেড সার্চ করে একদিন দেখিয়েছিলাম মনে হয়, ওখানে টেকনিক্যাল কিছু প্রবলেম দেখাচ্ছিল যে এই ইস্যুগুলা ফিক্স করে। এখন যদি আপনারা ওই ইস্যুগুলা কি কি ওরা ফিক্স করে নামগুলো দেখেন, আর এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলোর সাথে, তখন আপনাদের মিলে যাবে এবং তখন মনে হবে ও এইগুলা কাজ, সহজ কাজ, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, কিন্তু একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য আমি জাস্ট খালি এই সেকশনগুলো আপনাদের দেখালাম। এবং ওয়েবসাইটে যদি ভিডিও থাকে, এই ভিডিওসে ক্লিক করলেও কিন্তু দেখায় ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা ইন্ডেক্সিং। ঠিক আছে, এটা দেখেন এই ওয়েবসাইটে ভিডিও আছে জন্য ভিডিওসও দেখাচ্ছে পেজেস এর নিচে। দ্যাটস ইট, এতটুকুই। ওকে। তো এটা এখন মিশন একটা এরকম থাকবে যে আপনার ফাইবারের যারা বিভিন্ন এই অ্যাড দিবে এরকম যে এই টেকনিক্যাল ইস্যু এটা আগামী পেজগুলোকে ক্লাসে আমি সার্চ করে দেখিয়ে দেবো, রিডিরেক্ট করা মনে হয় করবেন ক্লাস এই শুরুতে টাইপের। আমি আমি ভুলে গেলাম, আমাকে একটু মনে করিয়ে দিয়ে, আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দেবো।
আর এটা তো যেহেতু কোনো অ্যাসাইনমেন্ট নাই, আপনার জন্য তো আরো ভালো হলো, আপনাদের এক্সাম দিতে হবে। সো খুব সুন্দরভাবে কন্টেন্টটা লিখবেন। হ্যাঁ, এবং হচ্ছে আপনাদের আগামী ফ্রাইডে পর্যন্ত সময় থাকবে। অ্যান্ড আগামী ক্লাসে আমরা হচ্ছে লোকাল এসইওটা দেখবো, আর ইমেল মার্কেটিং নিয়েও আলোচনা হবে। লোকাল এসইও তো পুরোটা লাগবে না, সাথে ইমেল মার্কেটিং এরও আলোচনা শুরু হবে। ওকে। ওকে মিস। ওকে, তো এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2। Yes, miss. থ্রি, প্রেজেন্ট ম্যাম। ও ছিল না বাপু? একটু কমেন্টে দেখে দেখে বলে দিয়েন তো কারা কারা চলে গেছে। ছিল মিস, 4 ছিল, 4, 11, 18। 5, 6, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম 5। 8, 10, Yes, ma'am. 11, ছিল মিস। ছিল 12, Yes, ma'am. 13, 16, ইয়েস মিস। 17, 18, ছিল। আর 22 ছিল। 20। আচ্ছা, 22, 11, 11 তো দিলাম, 18ও হলো, এই তিনজনই না? ওকে, ঠিক আছে। এখন কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস থেকে? থাকলে বলতে পারেন। ম্যাম, কি আপু বলেন। যে আগের ক্লাস থেকে কোশ্চেনটা, বলেন। কে যে এটা? হাই কোয়ালিটির প্লাগইন ইউজ করতে কিসের বলছিলেন আপু? তো। হ্যাঁ, হ্যাঁ বলো। হাই কোয়ালিটির প্লাগইন ইউজ করতে ম্যাম বুঝবো কিভাবে যে কোনটা হাই কোয়ালিটি? যখন যে প্লাগইনটা লাগছে সেটা তো আমি আপনাদেরকে শেয়ার করছি, তাই না? এর বাইরে তেমন প্রয়োজন হবে না এই কাজগুলো করার জন্য। তো যেগুলো আমি প্রোভাইড করছি সবগুলোই কোয়ালিটিফুল, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? বাকিরা তো কেউ কোশ্চেন করেন না, আপনারা বুঝতে পারছেন আশা করি। হুম। মাকসুদ আপুকে কিছু জিজ্ঞেস করেন, মাকসুদ আপু কোনো প্রশ্ন করে না, শুধু শোনে। মানে আপনারা, ম্যাম আমি ধরে যখন নিই, আমরা কাজগুলো করবো ধরে ম্যাম, নিচ্ছি যেগুলো আপনারা সবাই দেখিয়েছেন খুব ভালো বোঝেন। একসাথে থাকবে কাজের জন্য নাকি আলাদা আলাদা, মানে এগুলোর জন্য হ্যাঁ, আমাদের কাজ থেকে? বুঝি না আপু, আবার একটু বলেন প্লিজ। ম্যাম ওয়েবসাইটে যে কাজগুলো দেখিয়েছেন, যে প্লাগ ইন করা বা এগুলো যে আলাদা এক্সেপ্ট কাজগুলো, এগুলো কি সব আলাদা আলাদা ভাবে আমাদেরকে মানে জবের জন্য অফার করবে, নাকি আমাদের সবগুলো একসাথেই করতে হবে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েবসাইটের জন্য? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনাকে ছোট্ট ছোট্ট প্রজেক্টে কাজ দিবে, ছোট ছোট প্রজেক্ট। হ্যাঁ, এবং দেখা যায় যে আসলে সে আপনাকে অন পেজ করতে দিচ্ছে, মানে দুনিয়ার আর তার কোনো কাজ নেই বা প্রয়োজন হয় না তা না। বাট অনেক ক্লায়েন্ট চায় যে আসলে ফ্রিল্যান্সিং মানে তো আপনার ছোট ছোট কাজে ভেঙে ভেঙে কাজ দেয়া, কিন্তু চায় যে একজন সেলারের কাছ থেকে যদি সব সার্ভিস পায় সেটাও তারা অ্যাকসেপ্ট করে। লাইক তারা হচ্ছে ম্যাম কি তার করা। মানে হচ্ছে যে যদি মানে সার্ভিস গুলো সবগুলো একসাথে করতে হয় তাহলে এটার চার্জ একরকম, আর যদি ছোট ছোট করে করা হয় তাহলে এটা হ্যাঁ, সেটা চার্জ আলাদা অন্যরকম। থাকবে। হ্যাঁ, রাইট। সেক্ষেত্রে আপনি যত বেশি সার্ভিস দিতে পারবেন তত আপনার প্রাইসিং বেড়ে যাবে। এবং এই মানে যেহেতু আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে তার রিকোয়ারমেন্টস কি কি তোমার কি আছে, কি এর তার সেই প্রয়োজন হবে, অনুযায়ী। হ্যাঁ সেটা আগে তার কাছে জানতে হবে তোমার কি কি প্রয়োজন। সেটা আমরা জানবো, বুঝবো, বা আমাদের যদি অ্যাডভাইস থাকে আমরা অ্যাডভাইস দিব। অ্যাডভাইস দিলে কি হবে, আপনার কাজের পরিমাণ আরো বাড়বে। অ্যাডভাইস দিতে পারলে ভালো। অনেক সময় অনেক ক্লায়েন্ট বুঝতে পারে না তার এখন কি করা উচিত বা আর কি কি তার কাজের হেল্প নেওয়া উচিত আপনার থেকে। অনেক সময় অনেক ক্লায়েন্ট বুঝতে পারে না, সেটার জন্য তাকে কি করবেন, অ্যাডভাইস দিবেন। তার মানে হচ্ছে যেগুলো দেখিয়েছিলেন এরকম হতে পারে যে আমাদের এগুলো আলাদা আলাদা করে কাজ দিতে পারে, আবার এরকম হতে পারে যে সবগুলো একসাথে করতে দিতে পারে। এটা ক্লায়েন্টের ডিমান্ডের উপর নির্ভর করে। ক্লায়েন্টের ডিমান্ডের উপর এবং মার্কেট কিভাবে চলছে সেটার উপরে। মার্কেটে কি চলছে, হুম। আমরা কি দেখলাম যে অন পেজের সাথে মানুষজন বেশিরভাগ টেকনিক্যাল এসইও সার্ভিস দিচ্ছে। তো সেক্ষেত্রে মানে আপনি অন কিছু পেজে, কিছু অফার একসাথে করছে হ্যাঁ কাজগুলো। হ্যাঁ, একসাথে করছে। আবার টেকনিক্যালের মধ্যে কোনগুলার প্রায়োরিটি বেশি দিচ্ছে অন্যান্য সেলাররা, তার মানে ওগুলার ডিমান্ড বেশি, তখন ওই কাজগুলো আপনি ইনক্লুড করবেন। দেন সাথে আরো অ্যাডিশনাল অনেক কিছু ক্লায়েন্ট অ্যাড করতে পারে বা এখান থেকে অনেক কিছু মাইনাস করতে পারে, তখন আমাদের প্যাকেজটা একটা কাস্টম প্যাকেজ হবে।
আমরা একটা কাস্টম প্যাকেজ অফার করব। সবসময় যে আপনার গিগের যে প্যাকেজ আছে সেটাই সেল হবে তা না। কাস্টম প্যাকেজ যেতে পারে, লাইক তার এই সবগুলা প্রয়োজন নাই, সে মিনিমাইজ করে আর কম বেশি জিনিস নিবে আপনার কাছ থেকে, বা তার আরো জিনিস প্রয়োজন, তখন এটার সাথে আরো অনেক কিছু অ্যাড করবে সে। থ্যাংক ইউ ম্যাম। ওকে। অনেকটা তুমি আবার তো এরকম হয় যে ধরেন উনি বললো এই এই দুইটা কাজ ওনার করতে হবে, তো আমি ওনাকে বুঝাই ওই যে দুইটার সাথে আরো আরো মনে করি যে পাঁচটা ধরা দিলাম যে এই পাঁচটা আপনার করলে যে আপনার জন্য বেস্ট হবে। বুঝি নাই ভাইয়া। মানে বললাম যে অনেক সময় অনেক আসে না মানে দোকানে যে ওই যে এক প্যাকেট বিস্কুটের জন্য, হ্যাঁ তখন ওকে বুঝায় যে বিস্কুটের সাথে কোক দিয়া দেয়, হ্যাঁ তারপরে ওই যে কোকের সাথে নুডলস দিয়া দেয়, হ্যাঁ এরকম ধরেন এটা তো ওই কোনো, অবশ্যই আপনি কিভাবে সেল করবেন সেই সেলিং স্ট্র্যাটেজিটা অবশ্যই হ্যাঁ অ্যাপ্লাই করুন। এইটাই মিস মানে ওই আসলো আপনার রিডিরেক্টের জন্য আমি ওনাকে রিমুভাল টিমুভাল সহ ডিরেক্ট ডিরেক্ট A to Z দিয়ে দিলাম, যে বললাম যে এগুলি করলে আপনার জন্য ভালো হবে। সে আর তার একটা পেজ অন পেজ করতে আসছে, তখন আপনি তার আরো দুইটা পেজ অডিট করে দুইটা পেজের এরর দেখাবেন, দেখো তোমার আরো এই দুটো পেজের সমস্যা আছে, এই দুটো তোমার এসিও অপটিমাইজ করা উচিত। তখন সে কি করবে? তখন সে বলবে যে আচ্ছা আপনি হুম। যেটা ভালো বলছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার তখন জন্য ওই পেজগুলো নিয়েও সে কাজ ভালো হলো। করাতে যাবে, এইভাবে তার প্রবলেম খুব গুলো ভালো দেখে। মার্কেটিং বুদ্ধি এটা। হ্যাঁ, তখন তার এইটাই। প্রবলেম, যত তার প্রবলেম দেখাতে আপনি সক্ষম হবেন, প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন, তত সে এটা ইন্টারেস্ট বেড়ে যাবে, সে কাজগুলো ফিক্স করে মানে করার জন্য সে অবশ্যই চাইবে তার প্রবলেম গুলো ফিক্স আর করতে। এই যে প্লাগ ইনের যেই ব্যাপারটা, ধরেন এই যে প্লাগ ইন আমার এখন লাগছে, আমার ইনস্টল আছে আমার 7টা প্লাগ ইন, এখন আমি এই কাজটা করব, এই জন্য এই প্লাগ ইনটা আমার কাজটা শেষ হয়ে গেল, প্লাগ ইনটা আমি ডিএক্টিভ করে দিলাম। না, রিয়েক্টিভ তারপরে করবে না, কারণ এগুলো কাজ সবসময় অনগোয়িং প্রসেসে থাকে, সকল কাজ আচ্ছা, অনগোয়িং প্রসেসে থাকে। দেখেন এই কোন প্লাগইন আপনি বাদ দিবেন বলেন? আপনি সাইটের যে কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে যান, আপনার হচ্ছে পেজ বিল্ডার থাকতে হবে। আবার করে দিব। এসিওর কাজ হচ্ছে আপনি করছেন, মানে এটা করা ঠিক না, প্রয়োজন নাই তো। আমরা তো এমন না যে 50-60টা প্লাগইন এড করে ফেলছি, 8 9 10টা 15টা থাকতেই পারে, 10 থেকে 15টা প্লাগইন আমার এনাবল থাকতেই পারে, সমস্যা নেই তার জন্য। সো র্যাঙ্ক ম্যাথ আমি আজকে একটা ব্লগ পোস্ট করলাম, আবার এক সপ্তাহ পর আরেকটা ব্লগ পোস্ট করতে হবে, তখন আবার আমাকে এনেবল করতে হবে, আবার সেট আপ করতে হবে। এবং যখন যেহেতু তারা প্রো কিনে কাজ করে, ম্যাক্সিমাম প্লাগইন লাইক ধরেন র্যাঙ্ক ম্যাথটা বিশেষ করে তাদের প্রো থাকে, তো সেক্ষেত্রে প্রো কি বারবার এনাবল ডিসেবল করা যাবে? করা যাবে না কিন্তু। ঠিক আছে, দরকার নেই, এগুলো থাকবে ওগুলোর মতন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের টেকনিক্যালের আমি কাজ বললাম যে মোটামুটি। আচ্ছা আমাদের জন্য হুম। আমাদের যে পেজ গুলি আছে মানে আমাদের যে ওয়েবসাইটটা মানে আমাদের যেটা পার্সোনাল ওয়েবসাইট, হ্যাঁ পার্সোনাল ওয়েবসাইটে যখন আমরা কাজ করব তখন আমরা আমাদের প্লাগইনটা ধরেন এখন দরকার আছে অ্যাক্টিভ করলাম, আবার দরকার নাই আবার ডিএক্টিভ করে দিলাম। আর ক্লায়েন্টেরটা ওটা মানে অ্যাক্টিভ থাকবে নাকি ইনঅ্যাক্টিভ থাকবে এটা হলো উনার ব্যাপার। আমার হ্যাঁ, যেটা পার্সোনাল অ্যাক্টিভ ওয়েবসাইট করে থাকে রাখতে পারেন ওটা যদি ওটা আপনার কাছে ওটা প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনি দেখা গেল লোডিং টাইম বেশি নিচ্ছে, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ এটাই করে বুঝছি। রাখা যেতে পারে, সমস্যা নেই। পার্মানেন্টলি ডিলিট না করে অনলি হচ্ছে এই যেরকম ডিঅ্যাক্টিভ, হ্যাঁ যে আমি পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভের পরে কিন্তু ডিলিট করা লাগে, তো আমি ডিলিট করবো না, ডিঅ্যাক্টিভ থাকলো, দেন আবার অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে প্লাগইনটা। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সফল ভাই সন্ধ্যার পরে মিট করেন, জি ম্যাম। কল দিব আপনাকে 7টা 8টার দিকে কল দিব। ওই যে আজকে ম্যাচ আছে, পাকিস্তান জিম্বাবুয়ের ম্যাচ আছে,